আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি পরীক্ষার্থী ২০২৫ আর প্রথম বর্ষ যারা ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য সবার জন্য উপকারী হবে ভিডিওটা। সারা বইয়ের একটা সামারি আলোচনা হবে। আজকে আলোচনা হবে সিকিউ নিয়ে, সৃজনশীল প্রশ্ন নিয়ে বেসিক আলোচনা হবে। আর জাবেদা আশা করি পারবা, যারা এখন ফার্স্ট ইয়ার অথবা পরীক্ষা দিবে তারা জাবেদা পারো। জাবেদা যদি না পারো তাহলে ইফেক্টিভ হবে না, জাবেদা অবশ্যই জানা থাকতে হবে। সবগুলা বিষয় নিয়ে সামারি আকারে আলোচনা হবে। ডিটেইল তো ইন্ডিভিজুয়ালি করা সম্ভব না এই ১ ঘন্টা বা ৪০ মিনিট আলোচনার মধ্যে। আমরা প্রথমবারে আলোচনা শুরু করব হিসাব সমীকরণ নিয়ে। হিসাব সমীকরণ সম্পর্কে এমসিকিউ যা আসতে পারে বা হিসাব সমীকরণটা কিভাবে করতে হয় সেই বিষয়ে একটু আলোচনা হবে। হিসাব সমীকরণের মূল উপাদান কয়টা? এটা এমসিকিউ তো কাজে লাগবে, এটা এমসিকিউর জন্য। হিসাব সমীকরণের মূল উপাদান কয়টা? মূল উপাদান ৩টা। সেটা কি কি? সম্পদ, দায় এবং কি মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণ মূল উপাদান কয়টা? ৩টা। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণ আমরা জানি কিভাবে করতে হয়। টান দিতে হয়, টান দিয়ে বাম পাশে কি তারিখের জন্য গড়, আর ডান পাশে কি মন্তব্যের জন্য গড়। তারপরে নর্মালি কয়টা লাইন থাকবে? ৪টার বেশি থাকবে না। বেশি থাকলে থাকতে পারে, সমস্যা নাই। যতগুলা থাকবে ২টা করে বেশি। কয়টা করে বেশি করবো? ২টা করে বেশি করবো। নর্মালি যে ৪টা হয় তাহলে আমরা কয়টা করে করবো? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, সর্বশেষ একটা হবে। কয়টা কর? ৪টা লাইন দেওয়ার জন্য ৬টা কর করবো। এবার আমাদের কি করতে হবে? অঙ্কটা পড়ে দেখতে হবে যে সম্পদ কয়, হেডিং হবে কাদের নামে, হিসাব কয় প্রকার? হিসাব হলো ৫ প্রকার। কিন্তু সমীকরণ করার সময় হেডিং হবে কাদের নামে? সম্পদ। যতগুলো সম্পদ হয় তাদের নিজস্ব নামে একটা একটা গড় হবে। দায় যে কয়টা থাকবে তার নিজস্ব নামে গড় হবে। মালিকানা সত্ত্বের জন্য একটাই হবে মূলধন। তাহলে সম্পদের জন্য নর্মালি কি হয়? যন্ত্রপাতি হইতে পারে, নগদ টাকা হইতে পারে, দেনাদার হইতে পারে, ব্যাংক জমা হইতে পারে, আসবাবপত্র হইতে পারে, ইজারা সম্পত্তি হইতে পারে। খুব বেশি আর থাকবে না। দেনাদার হইতে পারে, এর বেশি থাকবে না নর্মালি। আর দায়ের জন্য হামুরি না, কি থাকবে? পাওনাদার থাকতে পারে, ঋণ থাকতে পারে, এর বেশি থাকবে না। আর বকেয়া কোনো ব্যয় চাইলে থাকতে পারে, এটা এক্সেপশনাল। বকেয়া ব্যয় থাকলে তার নামে গড় হবে বেতন, বকেয়া বেতন নামে গড় হবে। আর বকেয়া বেতন মূলধনে করে বসবে, শুধু বেতন না। আর মালিকানা সত্ত্ব একটা কথা। হিসাব কয়টা আছে? ৫টা। হেডিং দিছি কয়টা? ৩টা। হেডিং কয়টা নামে দিছি? ৩টা। বাদ পড়ছে কয়টা? ২টা। সেই ২টা কার করে বসবে? এই মূলধনে করে বসবে। আয় হলে মূলধনে প্লাস হবে, ব্যয় হলে মূলধনে মাইনাস হবে। মালিকানা সত্ত্বের করে মূলত কারা কারা আসবে? মালিকে যখন ইনভেস্ট করবে তাহলে সেগুলো আসবে, যোগ হবে। মালিকের জন্য উত্তোলন করবে, সেগুলো কি হবে? মাইনাস হবে। আর হলো আয় হলে যে কোনো আয়, আয় নগদে হইতে পারে, বাকিতে হইতে পারে। নগদে হোক, বাকিতে হোক, যে পরিমাণ আয় হয়েছে সবটুকু মূলধনে যোগ হবে। আর যে পরিমাণ ব্যয় হয়েছে সেটা কি হবে? মাইনাস হবে। ব্যয় কিভাবে হইতে পারে? নগদে হইতে পারে, বাকিতে হইতে পারে। যেমন ৫,০০০ টাকার পণ্য করে ৩,০০০ টাকা নগদে, তার মানে আর বাকি ২,০০০ টাকা কি বাকিতে। তাহলে এটা বসাবো কি করে? ৫,০০০ টাকা যদি হয়, এই কয়েকটা বসাবো না নিজস্ব একটা অঙ্ক করে দিব? কোনটা করবো? এই কয়েকটা আইটেমই করাই দিই। আমরা সম্পদের গড় এই মিড পয়েন্ট টান দিব। সম্পদ আমি ৩টা দিলাম। সম্পদ কয়টা দিলাম? সম্পদ দিব ৩টা। দায় দিব কয়টা? পাওনাদারই রাখি আপাতত, অথবা ঋণ রাখতে পারি, অথবা পাওনাদার রাখি। একটুর মধ্যে শেষ করে দিই। এই শেষ গড়টা কি করবো না? টান দিব না। সম্পদ ৩টা রাখি কমপক্ষে। এবার মূলধন আনয়ন করলে কি হবে? মূলধন আনয়ন করলে মানে ডাইরেক্ট বসবে। যদি নগদে ৫০,০০০ টাকা আনে, নগদে করে ৫০,০০০। আসবাবপত্র যদি ২০,০০০ টাকা আনে, আসবাবপত্র করে ২০,০০০। আর ঋণ করে যদি কত? ঋণের নামে একটা গড় দিই। ঋণ কত করছে? ২০,০০০ টাকা ঋণ করছে। তাহলে ঋণের ঘরে কত হবে? ২০,০০০ টাকা। নগদে কিন্তু ৩০,০০০। নগদের টাকাটা চেঞ্জ করতে হবে, নাইলে অঙ্ক মিলবে না। তো ঋণের টাকা, নগদের টাকা নগদের ঘরে যুক্তি করে লিখতে হবে। নগদে ছিল ৩০, ঋণ ২০, নগদে কত দিতে হবে? ৫০,০০০ টাকা। আসবাবপত্র কত? ২০,০০০ টাকা। আর তাহলে মূলধন কত হবে? মূলধন হবে তাহলে স্যার ৫০,০০০ টাকা। মূলধন হবে ৫০,০০০ টাকা। কারণ ৫০ আর ২০ ৭০। ৭০ থেকে ঋণ ২০ বাদ দিলে মূলধন কত হবে? ৫০,০০০ টাকা। হেডিং গুলো একটু দিয়ে দিই। প্রথমটা কি? নগদ। তারপরটা কি দিলাম? আসবাবপত্র। তারপরে এদিকে দিলাম ঋণ নিয়ে শুরু করছি ব্যবসা। আর এটা দিলাম কি কার জন্য? মূলধনের জন্য। সর্বশেষ কি? মন্তব্য। এপাশে কি? না ৫০,০০০। এখানে একটু ক্লিয়ার। দায় প্লাস কি হবে? মালিকানা সত্ত্ব সমান সমান ইকুয়াল ইকুয়াল সব দিকে টান হবে। মনোযোগ দিতে হবে। এপাশে কি হবে? সম্পদ। এপাশে কি? আরে তারিখ। এপাশে তারিখ।
এবার যে কয়েকটা আইটেম বলছিলাম সেটা একটু বসাবো, যেমন কি এটা কয় তারিখ, 2024 সাল মে মাসে কয় তারিখ, মনোযোগ দিতে হবে, 1 তারিখ, মে মাসের 1 তারিখে লেনদেনগুলো হলো। 50,000 টাকা আমি আবার বসাই দিই, 4টা লেনদেন তো, টাকাগুলো বসাই দিই। এবার বিক্রয় কত, 30,000, বিক্রয় কত 30,000, নগদে 10,000, বিক্রয় কত 30,000, নগদে 10,000, বাকিটা কি বাকি, তাহলে বিক্রয় 30, সবটুকু মূলধনে যুক্ত হবে। বিক্রয় কি হবে, বিক্রি করলে ক্রেডিট হয়, এই জন্য আয় হয়, সবটুকু কি হবে নগদে যুক্ত হবে। নগদে কত পাইছি 10,000, আর বাকিতে 20,000, সেটা কই যাবে, দেনাদারে যে করে যাবে, এই যে দেনাদার। মনোযোগ দিতে হবে এদিকে, এই মন্তব্যের করে লিখতে হবে, কি লিখতে হবে, বিক্রয় কি আয় না ব্যয়, বিক্রয় আয়, মনে থাকবে। তাহলে মূলধনে করে কত হবে 80,000, এদিকে 20,000, এদিকেও 20,000, এদিকেও সব 20,000 20,000, এটা কত 60,000। কয় তারিখ লেনদেন দিলাম, মার্চের 5 তারিখ। এবার আবার ক্রয় করলাম 40,000 টাকা ক্রয় করছি, কত বা 30,000 ক্রয় করে নগদে দিছি কত হাজার, 12,000 টাকা নগদ দিছি। ক্রয় করছি কত 20,000 টাকা দিই, নগদে ক্রয় কত, ক্রয় 20,000, এর মধ্যে নগদে কত 10,000, নগদে মাইনাস হবে কয় হাজার, 10,000, বাকি 20,000 কি বাকি, বাকি হলে কি হয় পাওনাদারে করে যাবে, বাকি 20,000, বাকি 20,000 না স্যার, মোট তো 20,000 না, মোট তো 30,000, মোট 30,000, আচ্ছা ওরা মোট 20,000 দিছি, রাইট। হ্যাঁ জি স্যার, তাহলে 10,000 টাকা নগদ, 10,000 টাকা পাওনাদার। এবার মিলছে কিনা, অবশ্যই মিলে গেছি। এদিকে টাকা কত 60,000, এদিক কত 10,000, এদিক কত, আর এটা তো 20,000 ছিল, এটাও কত 20,000, এদিক কত 20,000, এদিক কত 50,000। এবার আর দুটো আইটেম দিব, যত আইটেম ক্রিটিক্যাল আছে সংক্রান্ত না, 60 থেকে 10 গেলে কত হবে, 60 থেকে 10 গেলে 50,000। নগদে এবং বাকি দুইটা লেনদেন একসাথে বসাইলে কেমনে বসাই দিলে দেখাইলাম। এবার দেনাদার থেকে পাবো কত 20,000, দেনাদার থেকে পাইছি কত, দেনাদার থেকে 10,000 টাকা পুনঃনিষ্পত্তিতে, বাকি 10,000 রয়ে গেছে এখন পর্যন্ত। অন্য অন্য মানুষ থাকতে পারে, যে কোনো একটা ট্রানজাকশন দিলাম 10,000 টাকা পুনঃনিষ্পত্তিতে, 9,000 টাকা পাওয়া গেছে। কয় টাকা পাইছি, পাইতাম কত 10,000, পাইছি কত, লেনদেন ক্লোজ কয় টাকার হয়েছে 10,000 টাকা, কম পাইছি কত 1,000। এই 1,000 টাকার নাম কি, প্রদত্ত বাট্টা, এটা আর পাওয়া যাবে না। প্রদত্ত বাট্টা আয় না ব্যয়, কি লিখতে হবে, বাট্টা ব্যয় লিখতে হবে, কি লিখতে হবে, বাট্টা ব্যয় লিখতে হবে। কয় টাকা 1,000 টাকা, দেনাদারতে মাইনাস হবে কয় হাজার টাকা, 10,000 টাকা, নগদে পাইছি কয় হাজার টাকা, 9,000 টাকা, মে মাসে 10 তারিখ দিলাম। সবটা ক্লিয়ার। দেনাদার থেকে টাকা পাওয়ার সময় যদি কম পাই তাহলে কিভাবে বসানো মনে থাকবে তো, 10,000 টাকা কি হলো মাইনাস, যোগ হলো কত 9,000, আলটিমেটলি মাইনাস কয় হাজার 1,000, এই পাশে মাইনাস কত 1,000, মনে থাকবে। টাকাটা কত হলো এই পাশে 60 থেকে 59,000, এটা কত 20,000। আরেকটা লেনদেন দিতেই হবে, সেটা হলো পাওনাদারের সাথে সম্পর্ক 10,000। পাওনাদার পাইবো কত 10,000, পাওনাদারের লগে লেনদেন নিষ্পত্তি করছে কত টাকা দিয়া, এটা 59। মনোযোগ দিতে হবে তো, পাওনাদার টাকা, পাওনাদারকে 10,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 9,500 টাকা পরিশোধ করা হলো। এবার জাবেদা রাখো, জাবেদাটা হবে, জাবেদাটা হবে স্যার এখানের মধ্যে স্যার পাওনাদার হিসাব ডেবিট কত টাকা 10,000 টাকা, তারপরে প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 500 টাকা, তারপরে তারপরে নগদান হিসাব ক্রেডিট 9,500 টাকা। তাহলে নগদ কি হবে 9,500 টাকা মাইনাস হবে 500 টাকা যে কম দিলেন, ওটা আয় না ব্যয়, এটা আমার জন্য আয়। তাহলে এটা কি প্লাস হবে, এটা কি লিখতে হবে, বাট্টা আয় লিখতে হবে, বাট্টা আয়, আগেরটা গেছে ব্যয়, এই জন্য মাইনাস হচ্ছে, এটা প্লাস হবে। আর পাওনাদার কি 8 টাকা পাবে আমার কাছে, সে কিন্তু 8 টাকা পাবে না, তার হিসাবটা ক্লোজ হয়ে যাবে। আমি আরো দুইটা আইটেম আছে, একটু ক্রিটিক্যাল টাইপ দিয়ে দিই। যদি পণ্য উত্তোলন করে তাহলে কি হবে, পণ্য উত্তোলন করলে কি হবে, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। উত্তোলন ডেবিট, যদি পণ্য উত্তোলন করে এই মূলধনে করে কি হবে, একবার যোগ হবে আর একবার কি হবে বিয়োগ হবে, অন্য করে যাবে না, মনে রাখতে হবে। কিন্তু বহুকাল আগে শিখেছি, নতুন মনে হতো তো কেন, ভুলে গেলে তো হবে না, দুনিয়া চলবে না তো। এই একটা এক্সেপশনাল আইটেম, পণ্য উত্তোলন করলে আগে যাবে শিখতে হবে, উত্তোলন ডেবিট আর ক্রয় ক্রেডিট। উত্তোলন করলে কি হয়, মূলধন বাড়ে না কমে, মূলধন উত্তোলন করলে মূলধন কমে, তাহলে উত্তোলনের জন্য আমরা কি করবো, ধর 1,000 টাকা পণ্য উত্তোলন, 1,000 টাকা কি হবে মাইনাস হবে, পণ্য উত্তোলন নগদ আরে উত্তোলন, উত্তোলন হিসেবে ধরবো আমরা,
দোনোটারে। নগদ উত্তোলন করে তো নগদতে মাইনাস মূলধনতে মাইনাস, সেটাই না তো প্যারা নাই। হ্যাঁ। শুধু পণ্য উত্তোলন করলে এই কাজটা হবে। এক ব্যয় আরেক ব্যয় একটা আরেকটাতে কনভার্ট হবে। উত্তোলন করলে মূলধন বাড়ে না মূলধন কমে? মাইনাস। এবার ক্রয় কি হচ্ছে, ডেবিট না ক্রেডিট? ক্রয় তো ক্রেডিট। ক্রয় ক্রেডিট হলে কি হয়, ব্যয় বাড়ে না কমে? ক্রয় ক্রেডিট হলে ব্যয় কমে। ব্যয় কমলে মূলধন বাড়ে। সেই যুক্তিতে আবার কি করতে হবে, একই করে 1000 টাকা একবার যোগ হবে, আরেকবার কি হবে, বিয়োগ হবে। প্রথমে যে উত্তোলনটা মাইনাস হয়েছে কোন নামে? মাইনাস হলো কিসের কারণে? উত্তোলনের কারণে। পরের বার যে মূলধনের করে আবার প্লাস লিখছি কিসের কারণে? ব্যয় হ্রাসের কারণে। কিসের কারণে? ব্যয় হ্রাস। মূলধন ব্যয় হ্রাস হলে আয় বাড়বে। তাহলে উত্তোলন হলে ওই মূলধনের পণ্য উত্তোলন, একমাত্র পণ্য উত্তোলন হলে মূলধনে করে প্লাস হবে এবং মাইনাস হবে। মনে থাকবে আইটেমটা, অন্য কোনো জায়গায় বসবে না। নগদের মধ্যে যাইবো, নগদে মাইনাস, ওটা তো মাইনাস, তার মানে আগের টাকাটাই থাকবে। কত থাকবে? আরেকটা আইটেম আছে একই করে প্লাস মাইনাস হবে, সেটার নাম কো, নিজেরা কো এবার। আরেকটা আইটেম আছে একই করে প্লাস মাইনাস হবে, ওটা ওটার নাম কি? আরেকটা আইটেম আছে, এগারো টাকা না, এটা কত, 20,000। আরে আইটেম সেটার নাম কি? ভুলে গেছি। পণ্য বিতরণে যাবে, দেখো বিনামূল্যে পণ্য বিতরণ। অবনা বলতে বিজ্ঞাপন হিসাব ডেবিট, 59,500 ক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ওটা কি হবে? ওই যে উত্তোলনের করে প্লাস এবং মাইনাস। বিজ্ঞাপন ডেবিট, মাইনাস তাহলে ব্যয় বাড়ছে। ব্যয় বাড়লে কি হবে? 1000 টাকাই দিলাম বা ইচ্ছা মতন একটা টাকা বসাইলাম আর কি। তাহলে বিজ্ঞাপন বাড়লো না কমলো? কমলো। পণ্য বিতরণ করলে বিজ্ঞাপন ব্যয় বাড়ছে। ব্যয় বাড়লে মূলধন কি হবে, বাড়ে না কমে? কমলো। মাইনাস হবে কি নামে? বিজ্ঞাপন ব্যয় নামে। তারপরে আবার কি হবে, ক্রয় ক্রয় ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। তাহলে কি হলো, কমলো। আবার ব্যয় কমে গেলে আয় বেড়ে যাবে, মালিকানা বাড়বে। তাহলে আবার একই এই যুক্তিতে কি হবে, ক্রয় ব্যয় হ্রাসের কারণে কি হবে, ক্রয় ব্যয় হ্রাসের কারণে কি হলো, প্লাস হলো। একই করে প্লাস মাইনাস, মনে থাকবে? তাহলে আর যদি অবচয় নরমালি থাকবে না, যদি অবচয় থাকে মূলধন থেকে মাইনাস হবে, সম্পদ থেকে মাইনাস হবে। কুড়িন থাকলে কি হবে, দেনান্তর থেকে মাইনাস হবে, মূলধন থেকে মাইনাস হবে। আর এর বাইরে কোনো আইটেম নাই, এর বাইরে কোনো সমন্বয় এই সমীকরণে আর পাওয়া যাবে না। যুক্তি ক্লিয়ার, মনে থাকবে তো? তাহলে আমরা সবটি বসাই দিচ্ছি, আর বাকিটি বসানোর দরকার নাই, বাকিটি নিজেরা পারবে। তবে জাবেদা কিন্তু পারতে হবে। জাবেদা না পারলে কিন্তু এই অঙ্ক পারা যাবে না। জাবেদার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তাছাড়া কোনটা সম্পদ, কোনটা ব্যয়, কোনটা আয় দায়, এটা চিন্তা হবে। এটা কত? এই 59,500 টাকায় হবে। ক্যালকুলেটর যোগ কর। এটা এটা তো এই দুইটা যোগ করলে কত? 7, 9, 79,500, তাই তো? এই পাশে যোগ করলে কত? এটা 20, এটা 10, ওটা 2000, এটা 20, 30, এটাও তো 79,000, কত হবে? ঠিক আছে, 500 হবে। এটার নিচে নাম্বার দুইটা ক্লোজ। তাহলে আমাদের ফুল একটা সমীকরণ হয়ে গেল। সমীকরণ এর বেশি এর বাইরে আইটেম নাই। সমীকরণের মোট কয়টা আইটেম বসে? আরেকটা বিষয় মনে রাখতে হবে, এদিকে মনোযোগ দিতে হবে। তুমি পাস কয়টা? দুইটা পাস না? দুইটা পাস। তুমি পাস কয়টা? দুইটা। বাম পাশ আর কি, এই পাশে প্লাস হলে এই পাশে কি হবে, প্লাস হবে। বাম পাশে প্লাস হলে ডান পাশে কি হবে, প্লাস হবে। এই পাশে মাইনাস হলে এই পাশে কি হবে, মাইনাস হবে। মনে থাকবে? একই পাশে কি হইতে পারে, একটা প্লাস একটা মাইনাস হইতে পারে। যেমন নগদ যন্ত্রপাতি করে, নগদ মাইনাসের যন্ত্রপাতি প্লাস হবে। যেমন ধারী পণ্য ক্রয়, তাহলে কি হবে, ধারী পণ্য ক্রয় বুঝবো কোন জায়গায়, ধারী পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করছি যেহেতু ব্যয় বাড়ছে, মূলধন বিয়োগ হইব। হ্যাঁ, তারপরে আর এই যে আমার ধারে পণ্য করার পাওনাদার বাড়ছে, পাওনাদার ইয়ানা আবার প্লাস হইব। পাওনাদার কোন পাশে? সেই ডান পাশেই তো। এই ডান পাশে তো, তার মানে পাওনাদারটা বাড়বে, মূলধনটা কমবে। যুক্তি ক্লিয়ার তো? একই পাশে কি হইতে পারে, প্লাস মাইনাস। সম্পদ পাশে হইতে পারে, দায় পাশে হতে পারে। আর এমসিকিউ তো যদি আসে, এটা ভার্সিটি এডমিশন পরীক্ষা আসে, নিট পরিবর্তনে আরেকটা নাম কি? এরকম তো কখনো হইব না যে একই পাশে প্লাস দুটোটা প্লাস হবে, না, এমন তো হইতেই পারে না, কোনোভাবে সম্ভব না। দুইটা ডেবিট হবে, ক্রেডিট হবে না, একটা অবশ্যই হইতেই হবে, সুতরাং এটা অসম্ভব, হবে না। এবার আরেকটা এর মধ্যে বলে দিই, এমসিকিউ তে কাজে লাগতে পারে, সেটা হলো নিট পরিবর্তনের আরেক নাম কি? নিট পরিবর্তনের, হ্যাঁ, নিট পরিবর্তনের আরেক নাম পরিমাণগত পরিবর্তন, গুণগত পরিবর্তনের আরেক নাম কি? কাঠামোগত পরিবর্তন। এটা ভার্সিটি এডমিশন পরীক্ষা আসবে। একটা উদাহরণ দিয়ে দেখি এবার, গুণগত পরিবর্তনের একটা উদাহরণ দিই, এবং সেটা সংজ্ঞাটা কি ছিল, ডেফিনিশনটা কি ছিল? গুণগত পরিবর্তনের, গুণগত পরিবর্তনের এই যে এদিকে বুঝতে হবে, যে লেনদেনের কারণে হিসাব সমীকরণের উভয় দিকে যোগ করলে কি হবে, পরিবর্তন হবে। সেটার নাম কি? যে লেনদেনের কারণে হিসাব সমীকরণের উভয় দিকে যোগ করে পরিবর্তন হবে, সেই লেনদেনের নাম কি? নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন হবে। যেমন এই যে আরে যোগফল পরিবর্তন হবে। এই যে এই পাশে টাকাটা বসালেন 1000 টাকার কারণে কি দুই পাশে যোগফল পরিবর্তন আগেরটাই হয়েছে? কথা বুঝে না। আর এই জায়গাতে পণ্য উত্তোলন, এটা আগেরটাই। তারপরে এই যে এই কারণে কি হলো, যোগফল পরিবর্তন হয়েছে কিনা?
পাওনাদারকে পরিশোধের সময় 500 টাকা দিয়ে কম দিলাম, পরিবর্তন হয়েছে? হয়েছে। হয়েছে তো। অবশ্যই। অর্থাৎ একই পাশে যদি প্লাস মাইনাস হয় তাহলে কি হবে না, সেটা কোন পরিবর্তন হবে? সেটা হবে ওই গুণগত বা কাঠামোগত পরিবর্তন। যেমন নগদ যন্ত্রপাতি কয়, সেটা কোন পরিবর্তন? নগদ কমবে, যন্ত্রপাতি বাড়বে, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। যে লেনদেনের কারণে উভয় দিকে যোগ করলে পরিবর্তন হবে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে গুণগত পরিবর্তন গুণগত। বা একটু কাঠামোগত মনে রাখলে পরিবর্তন। হয়ে গেছে। আর দোনো পাশে যোগ করলে পরিবর্তন হয় তাহলে ওটা হচ্ছে পরিমাণগত আর পরিবর্তন। মালিকানা সত্ত্ব কি প্রভাবিত করে কয়টা আইটেম? এমসিকিউতে কাজে লাগবে। 4টা কয়টা? 4টা আইটেম। কি কি? আয় ব্যয় উত্তোলন, মূলধন, আরেকটা কি? আয়। আয় ব্যয় এই দুইটা উত্তোলন, কারণে মালিকানা বাড়ে, আর দুইটা কারণে মালিকানা কমে। সেই দুইটার নাম কি? ব্যয় আর উত্তোলন। একটা হলো ব্যয়, আর একটা কি? উত্তোলন। উত্তোলনের মধ্যে কয়েকটা নাম আছে, বিকল্প নাম আছে। বিকল্প নামগুলা কি? আয়কর, আয়কর একটা, তারপরে টেমকো, আয়কর, তারপরে কি? জীবন বীমা। জীবন বীমা, মালিকের চলতি হিসাব, এটা কোন হিসাব? জীবন বীমা এটা হচ্ছে উত্তোলন হিসাব। এটাও কিন্তু উত্তোলন। উত্তোলন। ধরে রাখতে হবে, মালিকের চলতি হিসাব কি হবে? মালিকের এটা টাকা উত্তোলন। ব্যবসা দেওয়া হয়েছে। মালিকের কোনো ব্যয় যদি কোম্পানি বহন করে সেটা হবে উত্তোলন। মালিক কোম্পানিতে কোনো সুবিধা নিলে সেটা হবে কি? মূলধন। ব্যাংক থেকে উত্তোলন যাবে, দেখো সহজ জিনিস। হ্যাঁ, ব্যাংক থেকে উত্তোলন নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। হয়েছে। আর ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, সেটা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যক্তিগত বললে ব্যাংক, আর যদি বলে কারবার থেকে উত্তোলন, এবার কো কারবার হতে উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন বলছি আমি, কইছি কি পণ্য উত্তোলন করছি? না না না, তাহলে কারবার হতে উত্তোলন। হ্যাঁ, শুধু একটু বলা। নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই জায়গায় উত্তোলন হবে, কেন হবে? কারবার থেকে উত্তোলন মালিক না বললেও কিন্তু উত্তোলন হবে। আর ব্যাংক থেকে উত্তোলন হলে মালিকের বলতে হবে ব্যক্তিগত, অন্যথায় কি হবে? উত্তোলন হিসাব লেখা যাবে না, মনে থাকবে। উত্তোলন নিয়ে আর এই সমীকরণ নিয়ে আর প্যারা না, সমীকরণ নিয়ে এখন নিজের পারা যাবে। তবে একটা অঙ্ক আছে, সেটা হলো কি? 3 গড়া 2 গড়া নগদ প্রাপ্তি, নগদ প্রদান। নগদ প্রাপ্তি, নগদ প্রদানের মধ্যে দুইটা লেনদেন আসে না, সেই দুইটা লেনদেনের নাম কি? ব্যাংক সংক্রান্ত দুইটা লেনদেন নগদ প্রাপ্তি, নগদ প্রদানে আসে না। প্রারম্ভিক যে নগদ প্রাপ্তি, নগদ প্রদানে আসে না। কিন্তু ব্যাংক সংক্রান্ত দুইটা লেনদেন নগদ প্রাপ্তি, নগদ প্রদানে আসে না। সকল ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা আসে। কোন দুইটা লেনদেন আসে না এবার কো? ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। আর সেটা আসবে না কেন? ব্যাংক থেকে টাকা চলে গেছে না, আসবে না কেন? সিলেট বোর্ড 2019 যে একটা অঙ্ক আছে, খুবই ক্রিটিক্যাল অঙ্ক। এই অঙ্কটা ভালো করে যদি পারো, প্রত্যাখ্যান, এই যে চেক প্রত্যাখ্যান, ওটা যে ব্যাংক থেকে টাকা কমে গেছে, আসবে না কেন? সমস্যা কি? প্রত্যাখ্যান করছে ব্যাংক। হুম, ঠিক, ওটা কেন কমবে? ব্যাংক সংক্রান্ত লেনদেন, ব্যাংকের লোক কিছুই হয় নাই। আমার টাকা, আমাদের 2.5 টাকা আনতে গেছে, 8 টাকা আসে নাই। এটা কোন ওটা ব্যাংকে হয়তো প্লাস হবে, মাইনাস হবে, কিন্তু এই যুগে আসবে না। আসবে না যে সেই লেনদেনের নাম কি? দুইটা লেনদেন আছে, স্পেসিফিক দুইটা, বহুকাল আগে বলে দিছি। এটা কি ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? সেকেন্ড পার্ট, এই জন্য তেমন লাগতেছে। আমি একটা অঙ্ক দেখছিলাম যে সিলেট বোর্ড 2019 মনে আছে কিনা? সিলেট বোর্ড 2019, এটা একটা সামারি বলে দিই। যারা পরীক্ষার্থী আছে একটু সিরিয়াস দেখে রাখবা, না পারলে কি করবা, কপাল খারাপ আর কি। প্রশ্ন আমি করব। সিলেট বোর্ড 2019, এটার মধ্যে কি আছে? নগদ প্রাপ্তি আছে, নগদ প্রদান আছে, অগ্রদত্ত খুচরা নগদান পারা যাবে তো? দুনিয়ার মধ্যে সহজ একটা অঙ্ক থাকলে অল্প সময়ের মধ্যে করার লাগি 10 নাম্বার। নাম কি তার? অগ্রদত্ত পদ্ধতিতে সিলেট বোর্ড 2019। ওই অঙ্কটা গেছে কত নাম্বারে? এই যে হুসাইন কোম্পানি। এদিকে মনোযোগ দে। আরেকটা জিনিস একটু বেসিক বলি, যে নগদ প্রাপ্তিতে দুইটা লেনদেন আসে না। দুইটা লেনদেন নাম কি? বুঝতে পারছো? নগদ প্রাপ্তিতে, হ্যাঁ, নগদ প্রাপ্তি এবং প্রদান আসে না। ব্যাংকে জমা দান, অর্থাৎ কন্ট্রাইন্টই আসে না। একটু কথা বললেই তো হয়। ব্যাংকে জমা, ব্যাংক থেকে উত্তোলন, এই দুইটা নগদ প্রাপ্তি প্রদানে আসবে না। কারণ নগদ প্রাপ্তি প্রদান, ব্যাংকের টাকা নগদের টাকা একই মনে করা হয়। শুধু এই ক্ষেত্রে নগদ ব্যাংকে জমা, ব্যাংক থেকে উত্তোলন, এই দুইটা লেনদেন আসবে না, মনে থাকবে। এবার আসি কোনটাতে? নগদ প্রাপ্তি যাবে দেয়, কি করা হবে? মনোযোগ দে। নগদ প্রাপ্তি যাবে দেয়, প্রথমে কি কি করা হবে? নগদ টাকা আমি পাইছি, কটা ঘর কটা হবে? নগদ প্রাপ্তি যাবে দেয়, ঘরটা কি? আওয়াজ করতে পারে না। তারিখ, তাই তো? তারপরে তারিখের পর আসবে নগদ প্রাপ্তি, কি দিতে হবে? নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি যাবে দেয়, মনোযোগ দিতে হবে কিন্তু। তো নগদ টাকা যখন পাই, নগদান ডেবিট না ক্রেডিট? নগদ টাকা যখন পাই, নগদান ডেবিট না ক্রেডিট? নগদান তো ডেবিট। তো এই পাশে কি লিখতে হবে? নগদ ডেবিট। উল্টাটা লিখতে হবে। কি হিসাব লিখতে হবে? ক্রেডিট। কোন হিসাব কাজ? ক্রেডিট হিসাব কাজ লিখতে হবে। তারপরে কি হবে? সূত্র হবে। টাকার কর কটা হবে?
5টা হবে, কটা হবে? 5টা। কি কি? আমি টাকা পাচ্ছি, তাই তো? টাকা আমি পাচ্ছি, তাই নগদ কি হবে? নগদ কি হবে? নগদ ডেবিট হবে। তারপরে টাকা পাচ্ছি তো, কার থেকে পাই? দেনাদার কাছ থেকে পাই। তো দেনাদার কাছ থেকে যদি টাকা পাই তাহলে কি হবে? যে টাকাটা কম পাই তার নাম কি? প্রদত্ত বার্তা। সেটাও কি হবে? ডেবিট। প্রদত্ত বার্তা ডেবিট। টাকা পাই কি করে? টাকা পাই বিক্রি করে টাকা পাই। তাহলে বিক্রয় হিসাব কি হবে? বিক্রয় কি হবে? তাও ক্রেডিট। আর কার কাছ থেকে টাকা পাই? দেনাদারের কাছ থেকে টাকা পাই। তো দেনাদার কি হবে? ক্রেডিট। অন্য কোনো সোর্স থেকে টাকা পাই? পাই তো। সেটার জন্য কি হবে? অন্যান্য হিসাব কি হবে? ক্রেডিট। 2টা ডেবিট, ক্রেডিট কয়টা? 3টা। তাহলে জাবেদা বলতে গেলে কি হবে? নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, আর বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। বসানো যাবে তো আশা করি। এবার যদি নগদ প্রধান জাবেদারা কি হবে? সেটা তো গড় কয়টা হবে? নগদ প্রধান জাবেদা গড় কয়টা হবে? সেম ক্যাটাগরি গড়টা হবে। এবার সিয়াম কিন্তু সবটুকু বলতে হবে। প্রথমে কি? তারিখ, তাই তো? এটা কি নাম দিব? গড় কয়টা? সেই 5টা। এটা কোন হিসাব কত হবে? কারণ কি? নগদ টাকা যাবে, তাই নগদান ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিটের উল্টাটা কি হবে? ডেবিট হিসাব কাজ। কোন হিসাব কাজ? ডেবিট হিসাব কাজ। এই জায়গায় সূত্র। প্রথমে আমি নগদ টাকা দিব না পাবো? দিব। কেন দিব? ক্রয় করলে টাকা দিব। মেজর উদ্দেশ্য কি? ক্রয় করলে টাকা দিব, তাই ক্রয় হিসাব ডেবিট হবে। ক্রয় হিসাব কি হবে? ডেবিট। কারে টাকা দিব? পাওনাদারকে টাকা দিব। তাহলে পাওনাদার হিসাব কি হবে? পাওনাদার হিসাবে ডেবিট হবে। তারপরে কি হবে? আর কি ডেবিট হবে? অন্য কোনো কারণে কি আমরা টাকা দেই না? এই জন্য কি অন্যান্য হিসাব কি হবে? অন্যান্য হিসাব তাও ডেবিট। আর ক্রেডিট হবে কি? যখন পাওনাদারকে টাকা দিই, কিছু টাকা কম দিই, কম দেওয়ার নাম কি? প্রাপ্ত বার্তা। সেটাও কি হবে? ক্রেডিট। আর ক্রেডিট করবো কাকে? নগদ টাকা। নগদ কি হবে? ক্রেডিট। মনে থাকবে? এবার সিলেট বোর্ড 2019 হুসাইন কোম্পানি যে একটা অঙ্ক আছে, এটা পারলে এই প্রাপ্তি প্রদান নগদান সংক্রান্ত আর কোনো ঝামেলা হবে না। অনগদ লেনদেন নগদান বই আসবে না। অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান। এই অঙ্কটা একটু বলে যাই, জাবাদা বললে নিজেরা নিজেরা করে নিবা। সবগুলো এখন করাই দিলে তো সব আলোচনা শেষ করা যাবে না। তাহলে একটু বড় করুন। প্রথমবারে কি বললো? নগদ 75,000 টাকা, ব্যাংকে জমা 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। আমরা নগদান বই শুরু দিকে রেখি, শুরুতে ব্যালেন্স বিটি বসায় দিই, কিন্তু এই জায়গায় ব্যালেন্স বিটি বসানো যাবে না। কারণ কি? সে তো ব্যবসা শুরু করছে। নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট। এই জায়গায় কি হবে? ব্যালেন্স বিটি না হয় কি হবে? মূলধন হিসাব হবে। নগদের করে নগদ টাকা, ব্যাংকের করে ব্যাংক টাকা বসে যাবে। তারপরে হলো, আর এটা কিন্তু প্রাপ্তি জাবেদায় আসবে যদি বলে এটা সহ করার জন্য। আমি তো টাকা পাচ্ছি, আগে ব্যালেন্স থাকলে আসতো না, মনে রাখতে হবে। কিন্তু আজকে সে ব্যালেন্স নিয়ে আসছে, তাহলে মূলধন হিসেবে আসবে। এদিকে মনোযোগ দিতে হবে। 10% বাট্টায় পণ্য ক্রয় 50,000 টাকা, যার 50% নগদে, তার 50% বাকিতে। তো 50,000 টাকা 10% কত? 5,000 টাকা বাদ আছে কত? 45। 45 অর্ধেক নগদ, অর্ধেক বাকিতে। বসানোর কাজ নিজেরা করো, আমি জাবেদারা শুধু বলে যাচ্ছি। তাহলে কি হবে? ক্রয় ডেবিট 45,000, নগদান ক্রেডিট 22,500, আর পাওনাদার ক্রেডিট 22,500। পাওনাদার টাকাটা কিন্তু আসবে না। কোন জায়গায় আসবে না? নগদান বই আসবে না, প্রদানেও আসবে না, প্রাপ্তিও আসবে না। আর বলছে এই তারিখে লেনদেন দিয়ে কি বলছে? ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা কারা আসে? আরেকটা বিষয় চলে আসছে, একটা শব্দ দিয়ে আরেকটা নাম চলে আসে। ক্রয় জাবেদা শুধু বাকিতে পণ্য ক্রয় গুলো আসে। কি আসে? বাকিতে পণ্য ক্রয়। ক্রয় জাবেদা উচ্চ দলিলের নাম কি? ক্রয় জাবেদা উচ্চ দলিলের নাম কি? না, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা উচ্চ দলিলের নাম হলো চালান। চালান। ডেবিট নোট হলো ক্রয় ফেরতের কারণে। ক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিলের নাম কি? সেটা ডেবিট নোট। আবার তো চালানে যাচ্ছে কেন? প্রশ্ন তো আরেকটা করছি। বিক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিলের নাম কি? বিক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিলের নাম কি? যা বলা হচ্ছে কিন্তু মনে রাখতে হবে, কিন্তু মনে রাখলে পারা যাবে, না হয় কিন্তু পারা যাবে না। কি বিক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিল কি? ক্রেডিট নোট। মনে থাকবে? আর 6টা কিন্তু গুরুত্বপূর্ণ দলিল আছে, এই দলিল থেকে প্রশ্ন আসবে। ডেবিট নোট কি? ক্রয় ফেরতের সাথে জড়িত। কে প্রস্তুত করে? আগের ভিডিওতে এমসিকিউতে বলা আছে, এই জন্য আর বেশি বলতেছি না। ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা, প্রেরণ করে কার বরাবর? বিক্রেতা বরাবর। ডেবিট নোট প্রেরণ করা, ক্রয় ফেরত, গ্রহণ করা, বিক্রয় ফেরত। আর ক্রেডিট নোট কে প্রস্তুত করে? বিক্রেতা। গ্রহণ করা, প্রেরণ করা, বিক্রয় ফেরত, গ্রহণ করা, ক্রয় ফেরত। কার সাথে জড়িত? বিক্রয় ফেরতের সাথে জড়িত। ক্যাশ মেমো কয় কপি করা হয়? কয় কপি করা হয় ক্যাশ মেমো? আরে ক্যাশ মেমো কয় কপি করা হয়? 3 কপি। 3 কপি। মূল কপি কাকে দেওয়া হয়? মূল কপি কাকে দেওয়া হয়? ক্রেতাকে দেওয়া হয়। মনে থাকবে?
বাকিগুলো আমরা রেখে দিই, 2 সেকশনে 2টা পাঠাই দিই। তাহলে আমরা আলোচনায় আসি এবার পরেরটা। 10% বাট্টা ধারে পণ্য বিক্রয়, দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট কত টাকা হবে? 45,000 টাকা। এটা কিন্তু নগদান বই আসবে না, জাবেদাটা জেনে রাখলাম। সেটা কি বললো? ইসমাকের কাছ থেকে 5% বাট্টা বাদে 3,800 টাকা পাওয়া গেল, চেক পাওয়া গেল, তো জাবেদা কি হবে? ব্যাংক ডেবিট আসবে না। এই চেক পাওয়া গেল, তাহলে 3,800 টাকা ডেবিট, ব্যাংক ডেবিট 3,800। বাট্টা কত টাকা? 200। কেমনে বাট্টা আসলো? বাট্টা বাদে যেহেতু, তাহলে 4% বাদে, তাহলে কত পার্সেন্ট টাকা আমি পাইছি? 96% টাকা পাইছি। 96 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করলে 200 টাকা বাট্টা পাবো। তাহলে দেনাদার ক্রেডিট কত টাকা? ব্যাংক ডেবিট 3,800, বাট্টা ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট 2,200 টাকা, আর দেনাদার ক্রেডিট 4,000 টাকা একসাথে। পরেরটা কি বলছি? 4 তারিখে লেনদেন থেকে 5% বাট্টায় পরিশোধ করা হলো। 4 তারিখে কয় টাকা লেনদেন হয়েছিল? 22,500 টাকা। আজকে কয় পার্সেন্ট বাট্টায় পরিশোধ করছি? 5% বাট্টায় পরিশোধ করছি। কাকে পরিশোধ করছি? পাওনাদারকে পরিশোধ করছি। পাওনাদার হিসাব ডেবিট 22,500, বাট্টা ডেবিট কত? বাট্টা ক্রেডিট কত টাকা? 1,125 টাকা। আর নগদান ক্রেডিট কত টাকা? চেক দিলে ব্যাংক ক্রেডিট, নগদ দিলে নগদান ক্রেডিট। কয় টাকা হবে? 21,375 টাকা। মনোযোগ থাকবে। পরেরটা কি প্রশ্ন? 7 তারিখে লেনদেনে 10% বাট্টায় আদায় হলো, আমি আজকে পাইছি। কয় টাকা পাওয়ার কথা ছিল? 7 তারিখে কয় টাকা লেনদেন হয়েছে? 4,000। উল্টা পাল্টা 50,000-এর 10% বাট্টা 5,000 বাদ কত হয়েছিল? 45,000। তার মধ্যে পাইছি কত? 10% বাট্টা পাইছি। বাট্টায় টাকা পাওয়া কি লেখা আছে? বাট্টায় টাকা পাইছি লেখা আছে, তাহলে ডাইরেক্ট পার্সেন্টেজ হবে, মনে রাখতে হবে। কিন্তু যথেষ্ট পেজ আছে এই একটা অঙ্কের মধ্যে। তাহলে টাকাটা কত হবে? টাকা দেয় নাই তো। বাট্টায় যদি টাকা বলা থাকে তাহলে 90 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ করে বাট্টা বের করতে হবে। যে টাকাটা পাইতাম 10% বাট্টায় পাইছি, তো পাইতাম কত? 45। 45-এ 10% কত? 4,500। তো পাইছি কত? 40,500। চেক পাইছি না নগদ পাইছি? নগদ পাইছি। তো কি হবে? নগদান ডেবিট 40,500, বাট্টা ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট 4,500, আর দেনাদার ক্রেডিট 45,000 টাকা। যথেষ্ট ক্রিটিক্যাল অঙ্ক, একটু দেখতে হবে ভালো করে। কম্পিউটার কয় যে সিম্পল হিসাব, অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট, কোনো ঝামেলা নাই। মনোযোগ দিতেছ নাকি? ইউসুফকে 10% বাট্টা বাদে বলে দিছি, স্পষ্ট বলে দিছি, 10% বাট্টা বাদে 4,500 টাকা দেওয়া হলো। টাকা দেই কাকে? পাওনাদারকে টাকা দিই। ইউসুফ কে ছিল? আমার পাওনাদার ছিল। যাবে কি হবে? পাওনাদার ডেবিট কত টাকা? জানি না। নগদান ক্রেডিট না চেক দিছি? দিছি কি? চেকে প্রদান। ব্যাংক ক্রেডিট কত? 4,500। বাট্টা ক্রেডিট কত? 500 টাকা। বাট্টা কেমনে আসলো 500 টাকা? 90 দেওয়া 5 দিয়ে গুণ করে 500 টাকা পাইছি। 4,500 লোকে 500 যোগ করলে 5,000 টাকা হবে। দেনাদার পাওনাদার ডেবিটও কয় টাকা? 5,000 টাকা। পাওনা 9,000 টাকা। ভালো কথা। 10% বাট্টা বাদে পরিশোধ করা হলো। টোটাল লেনদেনটা কয় টাকা? 9,000 টাকা। 9,000 টাকা এটা কিন্তু বাদে বাদে বলছি, কিন্তু তাই বলে কি 90 টা ভাগ হবে? হবে না। কারণ কি? বাদে টাকা লেখা নাই তো। বাদে যদি, হ্যাঁ এটা বলে নাই, তার মানে বাট্টায় পরিশোধ ওটা না বললে ধরে নিতে হবে এটা অলরেডি বাট্টা নাই, এটার মধ্যে বাট্টা নাই তো। বাট্টা নাই, অলরেডি বাদ হয়ে গেছে। বাট্টা কাউন্টই করি না, জাস্ট বলতে ধরার জন্য। 9,000 টাকা 10% 900 টাকা বাট্টা। যাবে তারা কি হবে? পরিশোধ যেহেতু, দেনাদার পাওনাদার ডেবিট 9,000 টাকায়, বাট্টা ক্রেডিট 900 টাকা, আর নগদ দিলে ব্যাংক ক্রেডিট, নগদ দিলে নগদান ক্রেডিট, চেক দিলে ব্যাংক ক্রেডিট। কয় টাকা হবে? 8,100 টাকা। মনে থাকবে? সর্বশেষ আবার শেষের দিকে, ব্যবসা থেকে মালিকের ছেলে বেতন প্রদান, তাহলে কি হবে? উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, সিম্পল হিসাব। বাড়ি ভাড়া 10,000 টাকা, যার অর্ধেকে মালিক বসবাস করে, সেটা কি হবে? বাড়ি ভাড়া 10,000, অর্ধেকে মালিক বসবাস করে, অর্ধেক উত্তোলন ডেবিট হবে, বাড়ি ভাড়া ডেবিট হবে অর্ধেক, আর নগদান ক্রেডিট হবে একসাথে 10,000 টাকা। নগদ উদ্ধৃতে 5,500 টাকায় অবশিষ্ট টাকা ব্যাংকে জমা, এটা কেমনে বের করবে? ব্যাংকে 5,500 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা, এটা কি হবে? 5,500 টাকা প্রথমে আমরা নগদান বইয়ে ব্যালেন্স শিট বের করতে পারি কিনা? সিডি দিতে হবে। সিডি কত? সিডি আমাদের ইচ্ছা মতন 10,000 টাকা আসলো বা 20,000 টাকায় আসলো, আমি কি 20,000 টাকা লিখতে পারবো? না, 5,500 যখন অঙ্কে বলে দিবে 5,500 টাকা রাখতে হবে, নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে, তাহলে কি করতে হবে? ওই টাকাটাই সিডি দিয়ে দিব। এবার আমি দেখবো গ্যাপ কয় টাকা আছে, যে টাকাটা গ্যাপ আছে এটা কি করবো? আওয়াজ করে না। ওই টাকাটা আমি আমার গ্যাপ ছিল 25,000 টাকা, আমার সিডি বলছে 5,500 টাকা, বাকি 14,500 টাকা কি হবে? ব্যাংকে জমা দিতে হবে, যা সেটা কন্ট্রাক্টই হবে। ওইটা সিডি হবে কেন? সিডি তো ফিক্স 4,500 টাকা, 5,500 টাকা বলেই দিছি। যত টাকা রাখতে বলছে ওইটাই, হ্যাঁ ওইটা মূলত কন্ট্রাক্টই হবে। এই কথা ব্যাংকেও বলতে পারে, এই কথা নগদও বলতে পারে, যে ব্যাংকে এত টাকা রেখে বাকি টাকা কি করো? নগদ উত্তোলন করো। মনে থাকবে?
মানে নগদে বলে নগদের ঘরে আমরা সিডি রাখবো, বসায় দিব এই আর টাকাটা। না হলে এই টাকাটা সিডি ডেবিটই হবে, তো গ্যাপ তো আরো রয়ে গেছে। হ্যাঁ, এই গ্যাপ এটারে আমরা কন্টাইন দিব, সিম্পল হিসাব মনে থাকবে, সারা জানা দিব। ব্যাংক জমা অতিরিক্ত টাকা পরিশোধ, সেটা কোন কোনটি, সেটাও কিন্তু কন্টাইন মনে থাকবে। কারণ ব্যাংক জমা অতিরিক্ত মানে কি, ব্যাংক আমার কাছে টাকা পাবে, মোট কথা যেটা যে জাবেদার মধ্যে ব্যাংক আর নগদ দুটোটাই ওইটাই কন্টাইন, সিম্পল হিসাব মনে থাকবে, পারবে। তাহলে নগদ প্রাপ্তি, নগদ প্রদান এবং 3 গড়া যাবতীয় বলা হয়ে গেছে। 2 গড়া, 2 গড়া তো বাট্টা নগদ, নগদ আর ব্যাংক। 3 গড়া মানে কি বাট্টাটা বাড়বে শুধু, আর তো কোনো ফেক নাই। গট্টর যারা এখনো করতে পারে না তাদের তো আর পড়াশোনা, আমাদের শুধু তাদের আর দরকার নাই, তাদের আর পড়াশোনা দরকার নাই, তোমরা পরীক্ষা দেওয়া দরকার নাই। যাক পরীক্ষা দিই, আমার কথা শুনে কেউ পরীক্ষা না দিও না আবার। গড় করা শিখতে হবে। তাহলে আমাদের আলোচনা হলো কি, দ্বিতীয় অধ্যায় থেকে কমপক্ষে 2টা অঙ্ক আসবে, কমপক্ষে কয়টা, 3টা আসার সম্ভাবনা বেশি একটা অধ্যায় থেকে। তার মানে অবশ্যই নগদ প্রাপ্তি, নগদ প্রদান থাকবে, 3 গড়া 2 গড়া থাকবে, তারপরে অগ্রদত্ত থাকবে। এটা মিস নাই, কোনোভাবে মিস নাই, 3টা মিশ্রণ দিতে পারি এই জায়গায়। অগ্রদত্তটা পারি কিনা, অগ্রদত্ত পারি তো। স্যার একবার করেছিলেন আমরা। অগ্রদত্ত মানে কি, প্রত্যেক মাসের প্রথমে প্রধান কেশিয়ার থেকে পেটি কেশিয়ারে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে রাখবে, ক্ষুদ্র কেশিয়ার, খুচরা কেশিয়ার একটা টাকা নিবে। এই টাকাটা প্রত্যেক মাসের প্রথমে তার কি রাখবে, ফিক্স রাখবে, রিজার্ভে রাখবে। তো সারা মাসে যে ব্যয় করবে, ব্যয়ের টাকাটা মাস শেষে আবার নিয়ে এসে পড়বে। তার মানে কি, প্রত্যেক মাসের প্রথমে নির্দিষ্ট পরিমাণ টাকা ওর কাছে থাকবে। যখন প্রধান কেশিয়ারতে এটাতে কি আসে, পারমাণবিক তহবিল কত, একটা প্রশ্ন। আর অগ্রদত্তের টাকাটা কত, 2টা প্রশ্ন। এটা হলো ক নম্বরে থাকতে পারে। তারপরে জাবেদা থাকতে পারে, খুচরা নগদ সব প্রস্তুত করো, অগ্রদত্ত পদ্ধতি। টাকা নিলে জাবেদা নিলে তখন জাবেদাটা কি হবে, প্রধান কেশিয়ার থেকে টাকা নিলে জাবেদা কি হবে, প্রধান কেশিয়ার থেকে টাকা নিলে জাবেদাটা হইব ওই খুচরা নগদ, খুচরা টাকা হিসাব আসবে ডেবিটের মধ্যে, আর ওই যে নগদান হিসাব ক্রেডিট হবে। খুচরা নগদান যে টাকাটার নাম পরিবর্তন হয়ে গেছে, কি হলো, এটার নাম খুচরা নগদান। আর কোম্পানির যে টাকাটা, এটার নাম কি, নগদান, ক্রেডিট। এটা খুচরা কেশিয়ারের কাছে আসছে, খুচরা কেশিয়ার বিভিন্ন খাতে ব্যয় করবে, সেই ব্যয়গুলোর নাম কি হবে, সেই ব্যয়গুলোর নাম হবে ভিন্ন ভিন্ন নাম। নরমালি কি কি হয়, যাতায়াত খরচ হয়, মনিহারি হয়, ডাকো তার হয়, বিবিধ হয়, বহন খরচ হয়, আপ্যায়ন খরচ হয়। 4-5টা বেশি খরচ থাকবে না, ওই প্রত্যেকটা খরচ ডেবিট হবে, খুচরা নগদান ক্রেডিট হবে। এবার মনে থাকবে, জাবেদা বোঝা পারা যাবে তো। ব্যাংকে পাইলে তো খুচরা নগদান ডেবিট করে ব্যাংক ক্রেডিট করে দিব, এরপরে সব প্রতিবার কি হবে, খুচরা নগদান ক্রেডিট হবে, খুচরা নগদান ক্রেডিট হবে। আর যদি বলে যে মনিহারি খতিয়ান করো, খতিয়ান আসতে পারে এটা থেকে। খতিয়ান করলে কি হবে, গড় নরমালি আগের মতন করবো, খতিয়ানের ঘরে খুচরা নগদানের ঘরে কি নাম দিব, না এই মনিহারি ঘরে কার নাম দিব, খুচরা নগদান। বিষয়টা ক্লিয়ার। এটাতে আসে কি, অগ্রদত্ত পদ্ধতিতে কি আসে, প্রারম্ভিক জের কত। প্রারম্ভিক যে ডাইরেক্ট বলে দিবে না, একটু ঝামেলা করবে। সেটা কি, বলবে যে অগ্রদত্ত টাকা সমতা বিধানের জন্য হাতে আছে কত, অগ্রদত্তের টাকা কত বলে নাই, বলে দিব কি, অগ্রদত্তের গেল একটা অঙ্ক বাইর করে দেখাই দিই। আচ্ছা আমি মুখ দিয়ে বলি, জানুয়ারি মাসে অগ্রদত্তের টাকাটা, জানুয়ারি মাসের এই জায়গায় প্রশ্ন 2 ভাবে আসতে পারে। অগ্রদত্তের টাকা কত, 2000, মনোযোগ দিবে তো। অগ্রদত্তের টাকা কত, জানুয়ারি মাসে খরচের পরিমাণ কত, 1500। বলবে এখন কয় টাকা চেক নিতে হবে, এটা বলে প্রশ্ন করতে পারে। কয় টাকা নগদ নিতে হবে প্রধান কেশিয়ার থেকে, 500 টাকা। সে সিম্পল হিসাব। কত টাকা নিতে হবে, জানুয়ারি মাসে অগ্রদত্ত বলে দিতে 2000, ক্লিয়ার। 1500 টাকা জানুয়ারি মাসে খরচ হয়েছে, তাহলে আমার হাতে যে 500 টাকা আছে এটা কিন্তু বলা নাই, এটা বুঝে নিতে আছে। এবার নিব কয় টাকা, 1500 টাকা নিব, নিয়ে কি করো, 2000 টাকা ব্যালেন্স করো। মনে থাকবে একটু, এটাও কি বের করা, প্রারম্ভিক জের বের করা একটা প্রশ্ন, কত টাকা নিতে হবে আরেকটা প্রশ্ন। এবার বলবে কি, অগ্রদত্তের টাকা বের করো। এই জায়গায় কি দিছিল, অগ্রদত্তের টাকা কত, 2000 বলে দিছি, খরচের পরিমাণ দিছি, ব্যালেন্স দিতে আমি বের করা সহজ, কত টাকা নিতে হবে সেটাও বের করা সহজ। কিন্তু যদি আমাকে বলে দেয় আমার হাতে আছে কত টাকা, 1000 টাকা, কত টাকা আছে, বলে অগ্রদত্তের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স ম্যাচ করার জন্য আমার আরো 1200 টাকা নিতে হবে। এবার প্রশ্ন করবে অগ্রদত্তের টাকাটা তাহলে কত, অগ্রদত্তের ব্যালেন্স বলে নাই, 2200 টাকা বলছে হাতে আছে 1000, নিতে হইব 1200। অগ্রদত্তের টাকাটা কত, ফিগারটা কত, মোট অগ্রদত্তের ফিগারটা হচ্ছে 2200 ছিল। মনে থাকবে, এটা কিন্তু ক নম্বরে থাকবে, কারণ 1000 টাকা খরচ হয়ে গেছে 2200 টাকা। আরে এই জায়গায় খরচের কথা বলে নাই, খরচের কাহিনী নাই তো, হাতে 1000, অতীতের কাহিনী আমার বলে নাই, তো হাতে 1000 আছে, আরো লাগবে 1200, ফিগারটা মোট কত, টার্গেটটা কত, 2200। এই 2200 টাকা অগ্রদত্ত। তার মানে এই দুইটা যোগ করলে এটা পেয়ে যাবো। আর প্রারম্ভিক জের বের করবো কি করে, অগ্রদত্তের টাকা থেকে খরচ বাদ দিলে প্রারম্ভিক জের পেয়ে যাবো। আর এই কত টাকা চেক নিতে হবে, যে পরিমাণ খরচ হয়েছে ওইটা, অর্থাৎ প্রারম্ভিক জের থেকে যদি বিডি দেওয়া থাকে বাদ দিলে বাকিটা কি পাবো, অগ্রদত্তের টাকা কত নিতে হবে সেটা পেয়ে গেলাম। এই বিষয়ের আর বাইরে প্রশ্ন নাই,
এই অধ্যায় থেকে আরো কিছু প্রশ্ন আছে, সেটার নাম কি? সব থেকে এই অধ্যায় 9-10 তো অনেক এদিকে 2-3টা অধ্যায় চালায় দেয়। কি হিসাবে দলিল কয়টা দলিল? 6টা গুরুত্বপূর্ণ দলিল। দলিলটির নাম কি? ক্যাশ মেমো, ক্যাশ মেমো, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, চালান, ডেবিট নোট, আরেকটা কি? ক্রেডিট নোট। তারপর ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এটি বক্সটা ফরম্যাট শিখতে হবে। তারপরে কি প্রত্যেকটা এটি থেকে এমসিকিউ আসতে পারে। ক্যাশ মেমো কি? নগদ লেনদেন। ক্রয় বিক্রয় কি? চালান কি? ধারে লেনদেন। ডেবিট নোট কি? ক্রয় ফেরত। ক্রেডিট নোট বিক্রয় ফেরত, বহুবার বলা হয়েছে। আর ডেবিট ভাউচার ক্রয় এবং অন্যান্য ব্যয়, ক্রেডিট ভাউচার বিক্রয় এবং অন্যান্য আয়। বিশেষ জাবেদা কয়টা? এটা থেকে প্রশ্ন আসবে অবশ্যই। বিশেষ জাবেদা কয়টা মোট? 6টা। সেই 6টার নাম কি? ক্রয়, ক্রয় হিসাব। ক্রয় জাবেদা থেকে এমসিকিউ আসে। ক্রয় জাবেদার আরেক নাম কি? ক্রয় জাবেদার আরেক নাম হইছে ক্রয় বই। মনে থাকবে? ক্রয় জাবেদার আরেক নাম কি? এই বইয়ে কি কি লেনদেন লিপিবদ্ধ হয়? ক্রয় হিসাবের আরেক নাম কি? ক্রয় হিসাব তো খতিয়ান, এটা কিন্তু মনে রাখতে হবে। ক্রয় হিসাবে সব ধরনের লেনদেনই আসবে, মনে রাখতে হবে। হিসাব আর খতিয়ান বই কিন্তু আরেক জিনিস। কনফিউজিং মানে এটার নামই তো হিসাব বিজ্ঞান। একটু পড়াশোনা করতে হবে ডিপে। ক্রয় হিসাব দিলে কি সব লেনদেন আসবে? কারণ ক্রয় হিসাব মানে কি? খতিয়ান, সিম্পল হিসাব। ক্রয়ের উপর দিলে যা আছে সব চলে আসবে। নগদ আসবে, বাকিতে আসবে, পাওনাদার আসবে, চেক আসবে, সব। ক্রয় জাবেদা মানে ক্রয় জাবেদা মানে ক্রয় বই, যেখানে বাকিতে সব ক্রয়। শুধু বাকিতে পণ্য ক্রয় আসবে, নগদে ক্রয় আসবে না। শুধু বাকিতে পণ্য ক্রয়, কোনো বাকিতে সম্পদ ক্রয় আসবে না। বিক্রয় জাবেদা কি? শুধু বাকিতে পণ্য বিক্রয় গুলো আসবে, নগদে ক্রয় বিক্রয় আসবে না। ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা আর নগদ প্রদান, নগদ প্রাপ্তি, এটা তো বললাম একটু আগেই। তারপরে কি ছিল? আর ছিল স্যার ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। ক্রয় ফেরত জাবেদা শুধু বাকিতে ক্রয় গুলো আসে, ক্রয় ফেরত গুলা, বাকিতে বিক্রয় ফেরত গুলা। আর ক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিল কি? ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিল ডেবিট নোট। ডেবিট নোট। আর বিক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিল ক্রেডিট ক্রেডিট নোট। ওটা হলো দলিল লগে এটার একটা সম্পর্ক আছে। আর জাবেদা প্রধানত কয় ধরনের? জাবেদা দুই ধরনের। একটা সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা, আরেকটা কি? বিশেষ জাবেদা। সাধারণ জাবেদা, আরেকটা কিন্তু প্রকৃত জাবেদা। আর বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা কয়টা? 6টা। এই 6টা বৈশিষ্ট্য বলা হলো। আর প্রকৃত জাবেদা বা অন্যান্য জাবেদা এগুলো কোনগুলা? সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা। এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? সমন্বয় তো অবশ্যই ইম্পর্টেন্ট, ভুল সংশোধনী আছে। সমাপনী ইম্পর্টেন্ট, সমাপনী থেকে এমসিকিউ আসতে পারে যে কোন কোন হিসাবগুলা বন্ধ করে দেওয়া হয়। সমাপনী দাখিলের মাধ্যমে হিসাবগুলা বন্ধ করে দেওয়া হয়। সেটি কারা? সকল আয় বন্ধ করে দেওয়া হয়, সকল ব্যয় বন্ধ করে দেওয়া হয়, উত্তোলন বন্ধ করা হয়। আর নিট লাভের জন্য সমাপনী জাবেদা কি হবে? নিট লাভের জন্য সমাপনী জাবেদা হবে। নিট লাভ হলে মূলধন বাড়ে না কমে, এটা মনে রাখতে হবে। নিট লাভে মূলধন বাড়ে। মূলধনের বৈশিষ্ট্য তো ক্রেডিট, আর যদি আরো বাড়ে আবার ক্রেডিট হবে। ডেবিট করবো কারে? আয় সারাংশ পাবা, আয় বিবরণী। আর ইয়া কি, নিট করতে হলে মূলধন বাড়ে না কমে? কমে। নিট করতে হলে মূলধন কমে। কমে, কমলে কি হয়? ডেবিট হয়। তাহলে মূলধন ডেবিট, আয় সারাংশ অটোমেটিক ক্রেডিট হয়ে যাবে। আর উত্তোলন বন্ধ যাবে দেখো, সিএম কো উত্তোলন বন্ধ যাবে দেখো। উত্তোলন বন্ধ যাবে কি? উত্তোলন তো ডেবিট না ক্রেডিট? উত্তোলন ডেবিট। বন্ধ করলে কি করতে হবে? উত্তোলন কোন জায়গায় বসে? মূলধনে বসে। মূলধন বাড়ে না কমে? এমনি মনে রাখতে হবে। মূলধন কমে, মূলধন কমলে কি হয়? ডেবিট। উত্তোলন কি ছিল? নর্মাল তো ডেবিট ছিল, এবার ক্রেডিট, অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। উত্তোলন ক্লোজ। আয়, সকল আয় কি ছিল? ক্রেডিট। এবার আয় হয়ে যাবে, সকল আয় কি হবে? ডেবিট হবে। সকল আয় ডেবিট হবে, আয় সারাংশ ক্রেডিট হবে। আর ব্যয়ের ক্ষেত্রে কি হবে? সকল ব্যয় নর্মালি ডেবিট ছিল, এবার হবে ক্রেডিট। আয় সারাংশ কি হবে? ডেবিট হবে। মনে থাকবে? সমাপনী জাবেদা পারা যাবে। এবার আরেকটা জানি কি বিষয় আসছিল? ব্যয়ের ক্ষেত্রে আয় সারাংশ করব ক্রেডিট, আর আয়ের ক্ষেত্রে আয় সারাংশ করব ডেবিট। আয়ের ক্ষেত্রে আয় সারাংশ ডেবিট, ব্যয়ের ক্ষেত্রে আয় সারাংশ ক্রেডিট। এই দুটো কম্পেয়ার করে নিট লাভ হবে। আবার তাহলে প্রথম অধ্যায় থেকে আসার মতন আর কি আছে? অগ্রদত্ত বলা হয়েছে, বিশেষ জাবেদা বলা হয়েছে, দলিল বলা হয়েছে। ওই যে কারণ 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 উল্লেখ করে। ও আর একটা প্রশ্ন ফরম্যাটটা যদি বলতে যাই, প্রশ্ন কিভাবে আসে? প্রশ্নে অবশ্যই প্রারম্ভিক মূলধন থাকতে পারে, ডেটর আর ক্রেডিটর নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন আসতে পারে, হিসাব সমীকরণ তো আসবেই। প্রারম্ভিক মূলধন একটা পেজ আছে, যদি প্রারম্ভিক মূলধন বের করতে বলে তাহলে ঋণের টাকা যোগ না করলে মাইনাস করা লাগবে না। ঋণ নিয়ে যদি ব্যবসা শুরু করে অবশ্যই যোগ করতে হবে। এমন যদি তবে পণ্যদ্রব্য নগদ টাকা নিয়ে যদি শুরু করে, পণ্য কত? 20,000, নগদ কত? 30,000, ঋণ কত? 10,000। ঋণ কত? আয় মনোযোগ দিতে হবে। কয়টা আইটেম দিলাম? বেশি আইটেম দিনে কয়টা দিছি? 3টা। মনোযোগ দিতে হবে তো। পণ্য, নগদ এবং ঋণ। যদি বলে মূলধন কি বের করো? মূলধন বের করো। তাহলে কয় টাকা মূলধন হবে? দেখতে খুশি দাহস না কে? জি স্যার। মূলধন কত হবে? মূলধন হবে স্যার 40,000 টাকা। কেউ যদি সবটি যোগ করে,
নগদ যদি সে কেউ লেখে কত 40 আর পণ্যদ্রব্য 20 60 মাইনাস করতে হবে, তাহলে ঋণ আবার মাইনাস করতে হবে। কেউ যদি বলে আমি ঋণ যোগ করবো না মাইনাসও করবো না, এটা করম, এটা ইচ্ছাকৃত করম। তাহলে এ হলো শুধু মূলধন ব্যয় করতে বললি, তাহলে আমি যোগ না করলে মাইনাস করবো না, নগদ আর পণ্য যোগ করলে না, নগদ আর পণ্য যোগ করলে শেষ 50,000 টাকা। দুদিকে উত্তর কিন্তু এক আসবে। যোগ করবো না, আবার মাইনাস করা যাবে না, মনে রাখতে হবে। তো যদি বলে প্রারম্ভিক জাবেদা দাও, কোন জাবেদা? প্রারম্ভিক জাবেদা, তখন কিন্তু অবশ্যই নগদের লগে যোগ করতে হবে। তখন নাকি নগদান ডেবিট হবে কত টাকা? 40,000 টাকা। নগদান ডেবিট 40,000, ক্রয় ডেবিট 20,000, ঋণ ক্রেডিট 10,000, মূলধন ক্রেডিট কত? 50,000। তবে এটা আবার সমীকরণে বসানো একটা পেজ আছে। সমীকরণে বসানো কি আছে? যথেষ্ট পেজ আছে এই তিনটা আইটেম। কেমনে বসবে তাহলে সমীকরণে? এই 15 সহ দেখাইনি। এটা কি হবে? মূলধনে কত হবে? গড় কয়েকটা দিয়ে দিই। নগদে কত হবে? সমীকরণে বসানোর সময় অবশ্যই এই লেনদেনে নগদে বসানো, নগদ কত হবে? নগদে অবশ্যই 40,000 টাকা দিতে হবে। নগদে 40,000 দিলাম। আর ক্রয়ের জন্য কি হবে? মূলধন কত হবে? মূলধন হবে যাই তার, মূলধন তো অবশ্যই কত টাকা? 50,000 টাকা। মূলধন 50,000 না? না না, কেন? 50,000। মূলধন তো 50,000। আর ঋণ কত? ঋণ 10,000। তাহলে আমার কি মিললো হিসাবটা? 20,000। হিসাবটা কি মিললো? এই ডেবিটে কত? 40,000। ক্রেডিট পাশে কত হয়ে গেছি? 60,000। মিলছে কই? যদি পণ্যদ্রব্য নিয়ে শুরু হয়, জাবেদা নিয়ে তো কোনো সমস্যা নাই, প্রারম্ভিক মূলধন বের করা নিয়েও সমস্যা নাই। বাট প্রারম্ভিক মূলধন যখন সমীকরণ যদি এই আইটেম থাকে, তাহলে অবশ্যই এই যে ক্রয় যে ডেবিট করলাম, এটা তো ব্যয়, এটা তো সম্পদ না। তো ব্যয় হলো না, আবার মাইনাস, একই তারিখে এই কাজটা আবার করতে হবে। মূলধনে করে কি হবে? মাইনাস হবে। এবার আমরা যদি হিসাব নিকাশ করি, এ পাশে কত হবে? 30,000। 30। এ পাশে কত? 10। এ পাশে কত? 40। মিলছে কিনা দুই পাশে? সমীকরণ সংক্রান্ত এর চেয়ে বাইরে ক্রিটিক্যাল আইটেম নাই। আগের কয়েকটা বলা হয়েছে, এই যে বলা হয়েছে সকল ক্রিটিক্যাল আইটেম সমীকরণে বলা হয়ে গেছে। এবার আসলে সম্পদের হিসাব নিকাশ, সম্পদের শ্রেণী বিভাগ বের করা, ডেবিট ক্রেডিট বের করা, এই কনসেপ্টটাই তো হলো জাবেদা। এই কনসেপ্টটাই তো জাবেদা। জাবেদা পারলে হিসাবে শ্রেণী উল্লেখ করে কারণ সহ ব্যাখ্যা, ডেটর গ্যারান্টি নির্ণয় করা। কারণ সহ হিসাব কয় প্রকার? 5 প্রকার। সম্পদ ব্যয় বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, কারণ তো সিম্পল, ঝামেলা নেওয়ার কিছু নাই। প্রত্যেকটা হিসাব আবার কয় প্রকার? প্রত্যেকটা হিসাব আর বিপরীত হিসাব আছে। বিপরীত হিসাব আরো উল্টা হবে। বিপরীত সম্পদের নাম কি? এটা কিন্তু পরীক্ষায় থাকার সম্ভাবনা অনেক বেশি। বিপরীত সম্পদের নাম কো? কেম কো? বিপরীত সম্পদের নাম কো? গাড়ি। বিপরীত সম্পদ তুই বুঝে গেছো? কি কো? না, বিপরীত সম্পদ সেই সম্পদ যে সম্পদ আমাদের সম্পদকে কমায়। তো কমায়, এটা উদাহরণ দে দুইটা। যেমন স্যার, বিপরীত সম্পদ হতে পারে ব্যয়গুলা। ওরে ব্যয়গুলা তো সম্পদ কমাইছে, এটা কি ফান্ডিং আছে নাকি? ফান্ডিং এ থাকতে হবে, আবার মনে রাখতে হবে, টাকাটা ফান্ডিং এ থাকতে হবে। বিপরীত সম্পদ কোনগুলা? সম্পদকে মাইনাস করে। সম্পদ থেকে কি মাইনাস করি? সম্পদ থেকে ব্যয়গুলো পুঞ্জীভূত অবশ্যই মাইনাস করি। সম্পদ দেনাদার থেকে অনাদায়ী পাওনা যদি মাইনাস করি, তাহলে ওটা কি হবে? বিপরীত সম্পদ। মনে থাকবে, এই দুইটা জানা থাকলে আপাতত হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতা আর হইছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুঞ্জীভূত অবস্থা, এই দুইটা বিপরীত সম্পদ। পরীক্ষা আসলে এই দুইটা থেকে আসবে বেশি। পুঞ্জীভূত অবস্থা এই দুইটা মনে থাকবে। আর কন্ট্রা দাখিলা কোনগুলা? ব্যাংকে জমা, ব্যাংক থেকে উত্তোলন, মনে থাকবে। এমসিকিউর ব্যাখ্যা আগে দেওয়া হয়েছে অনেকবার। এবার প্রথম অধ্যায় থেকে আর আসার মতন কি আছে? সম্পদ হিসাব নিকাশ যারা পারবা না, তাদের পড়াশোনা কি করবো, কইরো, পরীক্ষাটা দিও। এখনো যারা এই পর্যন্ত পারে নাই, জাবেদা যারা পারবে না, তাদেরকে বলা বকা দেওয়ার আর কিছু নাই। তাহলে অনগদ লেনদেন, নগদান বই আসবে না। নগদ প্রাপ্তি প্রদান, প্রথম অধ্যায়ের আলোচনা শেষ। এবার আমরা একটু দ্বিতীয় অধ্যায়ে আসি। দ্বিতীয় অধ্যায় কি ছিল? ব্যাংক সমন্বয়। এই ব্যাংক সমন্বয় নিয়ে শুরু হবে একটু আলোচনা। বেসিকটা বলে দিলে যারা মোটামুটি পারো তারা করতে পারবা। ব্যাংক সমন্বয় কি আসে? কয়টা আইটেম? নগদান বই অনুযায়ী কাজ করতে। আমরা কোন বই শিখছি? নগদান বই অনুযায়ী। উভয়ের আছে, উভয়ের একদম সহজ। যারা একবারে করো না তারা আসলে বুঝবা না। এনএসএফ মানে কি একটু বলে দিই। এনএসএফ নট সাফিসিয়েন্ট ফান্ড কি জন্য হয়? আমাদেরকে চালান, আমরা যদি কখনো কোন ধরনের চেক পাঠাই ব্যাংকে, কার থেকে চেক পাই? এই চেকটা কি আমার চেক? না, দেনাদার থেকে। হ্যাঁ, দেনাদার থেকে প্রাপ্ত চেক তার ব্যাংকে জমা দিলাম। তার ব্যাংকে টাকা না থাকলে চেকটা কি হবে? ডিজনার হবে। সেই চেকের নাম কি? সেই চেকের নাম নট সাফিসিয়েন্ট ফান্ড, অপর্যাপ্ত তহবিলের কারণে জমাকৃত চেক। এই জায়গা থেকে ক নম্বরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হলো কি? পরিমরাধীন চেকের পরিমাণ বের করো, বকেয়া চেকের পরিমাণ বের করো। বকেয়া চেক মানে কি? বলা হয়েছে অনেক আগে। হ্যাঁ, বকেয়া চেক। বকেয়া চেক মানে হলো আমি জমা দিছি চেক, কিন্তু না, উল্টাপাল্টা কইলে হবে না। আমি চেক ইস্যু করে দিছি পাওনাদার বরাবর, সেই লোকটা আমার ব্যাংক থেকে এখনো টাকাটা নেই নাই, সেই চেকের নাম কি?
পরিবহন চেক না, বকে চেক বকেয়া চেক বা প্রদেয় চেক বা আউটস্ট্যান্ডিং চেক, একটা জিনিসের 3টা নাম। আর পরিবহন চেকের বহুত নাম। ট্রানজিটিং চেক, প্রতিমধ্যে জমা চেক, প্রাপ্য চেক, অনাদায়ী চেক, বোর্ডে আসে ওগুলো বলি যেটি বলছে এটি তো আসি। কোনগুলো সব বোর্ডে একই প্রশ্ন দিবি, বলো অনাদায়ী চেক কত বের করো। কিন্তু অনাদায়ী চেক কাকে বলে সেটাকে তো বুঝতে হবে। জি স্যার দেনাদা থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দিয়েছে বাট এখনো আদায় হয় না, এটা নাম হলো অনাদায়ী চেক। এটা হলো বাংলাতে নাম আসলো। প্রাপ্য চেক একই জিনিস, ট্রানজিটিং চেক এর ইংলিশে নাম একই জিনিস, পরিবহনাধীন চেক একই জিনিস, ওই প্রতিমধ্যে জমা চেক একই জিনিস। কটা নাম হইলো? 5টা। একটা জিনিসের 5টা নাম, উত্তর কিন্তু একই। জমাকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। বোঝা গেছে বিষয়টা? এটা হলো প্রদেয় চেকে একটা বিষয়, আরেকটা হলো কি প্রাপ্য চেক, আরেকটা আছে ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম কি? যেসব কারণে আমানতকারীর টাকা ব্যাংকে কমে যাবে, কি কি কারণে কমে, দুই একটা উদাহরণ কো। এটার নাম হলো ডেবিট মেমোরেন্ডাম। উত্তোলন করার কারণে হ্যাঁ, উত্তোলন করার কারণে কমে। আর কি কারণে কমে? কমে ব্যাংক চার্জ হলে ব্যাংকের টাকা, আমার টাকা ব্যাংকে কমে যাবে না? এবারে প্রদ হিসাবকে টাকা পরিশোধ করলে তো কমবে। টাকা পয়সা দিলেও কমে। পাওনাদারকে পদে নোটের টাকা, পদে বিলের টাকা যদি ব্যাংক কর্তৃক পরিশোধ করে, সব আমানতকারীর ধরনের পক্ষে সব ধরনের দেওয়া টাকা পরিশোধ কমে। ব্যাংকে যদি আমার নাম থেকে মাইনাস করে, তাহলে কি হবে? পদে এই ডেবিট মেমোরেন্ডাম প্রদে হবে। তো কত নাম প্রদে নোট প্রদে বিল প্রদে যা যা আছে আমার নামে টাকা ব্যাংক থেকে চললেই, মাইনাস হইলেই ওইটাই ডেবিট মেমোরেন্ডামে যাবে। এবং ওইটার কারণে ডেবিট বলে ডেবিট মেমোরেন্ডাম পরিমাণ বের করো। তো যেসব দফা ব্যাংকে মাইনাস করছে ওইটি ডেবিট মেমোরেন্ডাম হবে। তো ক্রেডিট মেমোরেন্ডাম কোনগুলো হবে? যেসব দফা ব্যাংকে টাকা বাড়ছে, বাড়ে কোনগুলা? ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায়, প্রাপ্য হিসাবে টাকা আদায়, লভ্যাংশ আদায়, বিনিয়োগের সুদ আদায়। ডেবিটের ক্রেডিট অর্থাৎ ব্যাংক আমানতকারী টাকা যদি কি হয় ব্যাংকে বেড়ে যায়, তাহলে কি হবে? ব্যাংকের পার্সপেক্টিভ থেকে আমার টাকা ব্যাংকে বাড়বে, আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে। আমার এখন টাকা বাড়লে ব্যাংকের ওখানে ক্রেডিট ব্যাংকের থেকে ব্যাংক তো ক্রেডিট আমারে ক্রেডিট করবে, ব্যাংক আমারে ক্রেডিট করবে যেসব কারণে, সেটাই হলো ক্রেডিট নোট, ক্রেডিট মেমোরেন্ডাম। তো ডেবিট মেমোরেন্ডাম গেল, ক্রেডিট মেমোরেন্ডাম গেল, আউটস্ট্যান্ডিং গেল। এবং জাবেদার একটা ব্যাপার আছে, জাবেদা সিম্পল জাবেদা মনে করে করলে হবে। জাবেদা হবে কাদের জাবেদা হবে? যেসব দফা ব্যাংকে রেকর্ড হয়েছে তাদের জাবেদা হবে, নগদান বইতে রেকর্ড করার কোনো জাবেদা হবে না। তবে যদি তারিখ মেনশন করে দেই ব্যাংকে, তাহলে সিম্পল জাবেদা হবে। কিন্তু তারিখ যদি মেনশন করে দিই, যেমন চেক জমা দেওয়া হলো, এই জমাটা কোন জায়গায় হয়েছে? নগদান বই আমি চেক জমা দিয়ে পাঠাইছি ব্যাংকে, টাকা এখনো আদায় হয়নি, এবার এটা জাবেদা কি হবে? কাজ হয়েছে কোন জায়গায়? সিম্পলি এটা জাবেদা হবে না। কিন্তু আমার বলছে এই তারিখে জাবেদা দাও, এবার আমি কি জাবেদা দিব? যদি তারিখ মেনশন করে, টাকাটা আদায় হবে না, চেক প্রত্যাখ্যান হয়ে গেছে। যেহেতু এখনো আদায় হয় নাই, তাহলে ধরে নিব আদায় হয় নাই, তাহলে দেনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট করবো। পাওনাদার কাছে তার উল্টা করবো। তারিখ মেনশন না করলে নর্মালি এটা জাবেদা হবে না। ব্যাংকে জাবেদা হবে কাদের? যেসব দফা ব্যাংকে রেকর্ড হয়েছে, ব্যাংক চার্জ হয়েছে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে, বিনিয়োগের সুদ আদায় হয়েছে, ব্যাংক চার্জ করছে, সবগুলা কি হবে? জাবেদা হবে। মনে থাকবে? তারপরে একক জের, উভয় জের, তারপরে যে বিষয়গুলো আসে আমরা জানি কি, এদিক নগদান বই। নগদান বই কি আছে? নগদান বই ডেবিট জের মানে কি? ব্যাংক জমা মানে সম্পদ। আর নগদান বই ক্রেডিট জের মানে কি? ডেবিট জের মানে কি? ব্যাংক সম্পদ। ক্রেডিট জের মানে কি? ব্যাংক জমা অতিরিক্ত। এবার পাসবই অনুযায়ী কি হবে? ডেবিট জের মানে কি? পাসবই অনুযায়ী বা ব্যাংক বিবরণী অনুযায়ী সম্পদ না, পাসবই অনুযায়ী ডেবিট জের মানে ব্যাংক জমা অতিরিক্ত এবং দায়। আর ক্রেডিট জের মানে কি? সম্পদ এবং দায়, ব্যাংক জমা। আমার টাকা ব্যাংকে আছে, এটা বোঝাচ্ছে। মনে থাকবে? ক্রেডিট মানে আমার টাকা ব্যাংকে জমা আছে, আর ডেবিট মানে আমার কোন বই মোতাবেক সেটা দেখতে হবে, কোন বই মোতাবেক? পাসবই বা ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক বিবরণী মোতাবেক। মনে থাকবে? আর উভয়ের তো পারা যাইব। ব্যাংক যারা একদম পারে না তাদের জন্য তো বইলা লাভ নাই, আছে এখন। যারা একদম পারে না তাদের জন্য একটু বলে, ব্যাংক বিবরণী প্রস্তুত করা কোন নীতি অনুযায়ী, এটা জানা রাখলে কাজে লাগবে। ডিএম আর সিএম কারে বলে, এটা জানা থাকলে কাজে। ডিএম আর একটা হলো সিএম, ডিএম সিএম আর হলো এনএসএফ, এনএসএফ না। ডিবেট মানে ডেবিট মেমোরেন্ডাম, সিএম মানে কি? ক্রেডিট মেমোরেন্ডাম। আউটস্ট্যান্ডিং বকেয়া আছে, প্রাপ্য চেক, অনাদায়ী চেক, ট্রানজিটিং চেক। এই জিনিসগুলো জানা থাকলে অ্যাটলিস্ট 2 নাম্বার হলে পাওয়া যাবে, এমসিকিউ আসলে পাওয়া যাবে। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করা হয়। কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি। কে প্রস্তুত করে? আমানতকারী। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? আমানতকারী। এটাগুলো ব্যাংক সমন্বয় থেকে এটাই গুলো। ব্যাংক সমন্বয় আর বেশি বইলা লাভ নাই। যারা একবারে পারো না তারা ইনবক্স করলে আমি ভিডিওগুলো দিলে দেখে নিতে পারবো। বিস্তারিত আলোচনা অনেক হয়েছে। এবার আছে অপচয়। অপচয়ের মধ্যে ক্রমহ্রাসন জের পদ্ধতি আরেকটা কি আছে? সরলরেখী পদ্ধতি। ক্রমহ্রাসন জের পদ্ধতি আরেকটা কি? সরলরেখী পদ্ধতি। এটাতে কি কি বিষয় জানা লাগে মনে আছে কিনা? কি কি বিষয় জানা লাগে এটাতে?
ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবচয়ের মধ্যে কি আসে, মানে অবচয় অধ্যায়ের মধ্যে কি কি আসে, কোন কোন কত আইএস কত দিয়ে অবচয় যাবে, অবচয় ধার্য করা হয়, আইএস কত অনুযায়ী অবচয় ধার্য করা হয় প্ল্যান প্রপার্টি অ্যাসেটের উপর, আরে না আইএস 16, আইএস কত 16, আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট করা হয় আইএস কত 1, আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আন্তর্জাতিক হিসাব মান 16 অনুযায়ী অবচয় ধার্য করা হয়। তারপরে অবচয়যোগ্য মূল্য মানে কি, অবচয়যোগ্য মূল্য মানে কি, অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে যে সম্পত্তির 1 বছর পূর্ণ হয়েছে। আরে না কি করছে আন্দাজি বানায় করছে, 2 দিনই ভুলে গেলি তাইলে তো হইলো না জিনিসটা। ক অবচয়যোগ্য মূল্য মানে কি, অবচয়যোগ্য মূল্য মানে কি বলতে হইব তো। সম্পত্তির মোট মূল্য থেকে কারে বাদ দিতে হইব, ভগ্নাংশেষ মূল্য বাদ দিতে হবে, মনে থাকবে। আইসকল দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হয়ে যাবে। আর কমার্শিয়াল পদ্ধতিতে কি করতে হবে, মোট মূল্যকে ডাইরেক্ট পার্সেন্টেজ করতে হবে। পার্সেন্টেজ কেমনে বের করবো, আয়ুষ্কাল 4 বছর, পার্সেন্টেজ কেমনে হবে, 100% কি 4 দিয়ে ভাগ করি 2টা গুণ করবো, কত পার্সেন্ট, 50%, মনে থাকবে। সরলরৈখিকে কি হবে 100%, যদি আয়ুষ্কাল 4 হয় তাহলে 4 দিয়ে ভাগ করলে উত্তর শেষ, কত পার্সেন্ট, 25%, বিষয়টা মনে থাকবে। পুস্তক মূল্য, পুস্তক মূল্য কি, পুস্তক মূল্য বা বই মূল্য, পুস্তক মূল্য বই মূল্য তিনটা একই জিনিস। পণ্য ক্রয় করার পর পণ্য ক্রয়ের লগে কি পুস্তক মূল্য সম্পর্ক আছে, উল্টা পাল্টা করলে তো হইব না। বিক্রয় করার সময়, আরে এটারও কোনো সম্পর্ক নাই, এটা তালিকা মূল্য। পুস্তক মূল্য, হ্যাঁ, পুস্তক মূল্য হচ্ছে সম্পত্তি মোট মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে, অবচয় তো প্রত্যেক বছরে হয়, তাই পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। পুঞ্জীভূত অবচয় বাদ দিলে যে টাকা তার নাম কি, বই মূল্য, তার নাম কি বই মূল্য বা পুস্তক মূল্য। অর্থাৎ পুস্তক মূল্য যদি পুস্তক মূল্য থেকে বেশি বিক্রি করলে লাভ হবে, কম বিক্রি করলে লস হবে। জাবেদাগুলা কি হয়, সম্পদ কিনলে সবগুলা ব্যয়ের নামে একসাথে কি হবে, ডেবিট হবে, সম্পদ ডেবিট, নগদান ক্রেডিট, আর যদি আমদানি করে অবশ্যই ব্যাংক ক্রেডিট দিতে হবে। তারপরে কি জাবেদা, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তারপরে কি জাবেদা, এই অবচয়টাকে বন্ধ করতে হয়, কি তখন জাবেদা কি, আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, এই হলো 3টা সিম্পল জাবেদা। কোন সম্পত্তি বিক্রি করলে জাবেদা কি হবে, সম্পত্তি কয়ভাবে বিক্রি করা যায়, 3 ভাবে, কিভাবে, 3টা কি কি, নগদে, আরে নগদ, আর নগদ আমি 3টাই নগদ বলছি। আমাদের 3 ভাবে বিক্রি করা যায়। এবার কি হবে, লাভে বিক্রি করতে পারি, ক্ষতিতে বিক্রি করতে পারি, লাভ লস বাদে বিক্রি করতে পারি, হিসাবটা বুঝাস নাই। আরে যত টাকা চিনি অত টাকা বিক্রি করছি, কিনছিলাম কত টাকা, একটা সিম্পল উদাহরণ দিই, কত কিনছি 20,000 টাকা, অবচয় কত 5,000 টাকা, দাম কত এখন, কোন পাগলে কি এর সমান কথা শোন, কত দেয় দিনে আপনারা লাভ তো হইবে, হ্যাঁ সমান সমান কিভাবে থাকতে পারে টাকা, আমি ভাই 1 টাকাও লসে বেচুম না, সত্য কথা বলতেছি, নিলে নিবেন নাইলে চলে যাবে, বেচুম না, সোজা কথা। ডিমান্ড হলে প্রোডাক্ট হয়তো বিদেশি ওষুধ কোম্পানিতে বিদেশি প্রোডাক্ট গুলা যদি নাই দেশে ক্রাইসিস হয় 14 গুণ দাম বাড়ায় বিক্রি করে, ওই ব্রোকারেজ গুলা ওষুধ গুলা মার্কেটে কিনে কিনে জমা করে, পরে মিটপোটে বিক্রি করে, বুয়া সিল বানায় বানায় ওষুধ কিনতে থাকে, যেটা মার্কেটে ক্রাইসিস ওরা জানে এই মার্কেটে ওষুধটা নাই, 10 গুণ দাম বাড়ায় বেচতে পারে, সারা দেশ বিক্রি করে এসে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে ওষুধ কিনবে, কিনে মুটপোটে বিক্রি করবে, মানুষও কিনতে আছে, সমস্যা নাই, মার্কেটে ওষুধ নাই, সবাই এলাকাতে একসাথে নজর যায় না, হয়তো জেনে গেছে আগে, ওই আগের থেকে ফুরিয়ে কিনা শুরু করে দেয়, ডিমান্ড বেড়ে গেলে দাম বেশি হবে না, বেশি হবে তো স্বাভাবিক। গ্রামীণ ফার্নিচার কত টাকা বিক্রি করছি, 14,000 টাকা শেয়ার, 2,000 টাকা শেয়ার বিক্রি, 14,000 টাকা, কত টাকা বাড়ায় বিক্রি করছে, 12,000 টাকা বাড়ায় বিক্রি করছে। আর মার্কেটে হয়েছে প্রথম দিনই কত, 70,000 টাকা, লাভ হয়েছে কত টাকা, 64,000 টাকা লাভ প্রথম দিনই, এখন ওই 80,000 টাকা পর্যন্ত মার্কেটে উঠছিল হাইস্ট। ডিমান্ড বাড়লে তো দাম বাড়বেই, বাড়বে না কে করছে, আবার আমরা আসি, দাম কত 15,000, বেচছি কত 12,000, লাভ হইলো না লস হইলো, কত হইলো, লাভ না লস হয়েছে, কয় টাকা লস হয়েছে এটা দেখবো। আরেকবার বেচছি 17,000, যদি মনে করি এই জিনিসটা কত বেচছি 17,000 বিক্রি করি, আর যদি কি করি 15,000 বিক্রি করি, তো বিক্রিটা কয় ধরনের হইলো, 3 ধরনের হইলো, 3 ধরনের বিক্রি হয়ে যাবে, কি হবে, সম আয়, যদি নরমালি আমরা ক্ষতিতে বিক্রি করলে যাবে কি হবে, নগদান ডেবিট 12,000 টাকা, পুঞ্জীভূত অবচয় ডেবিট 5,000 টাকা, পুঞ্জীভূত অবচয় কি ডেবিট 5,000 টাকা, ক্ষতি ডেবিট কয় টাকা 3,000 টাকা, মোট ডেবিট হলো কয় টাকা 12 আর 5 17 আর 3 ক্ষতি, ডেবিট হলো 20,000 টাকা, মেশিন ক্রেডিট কত হবে 20,000 টাকা, শেষ। এটা হলো কি ক্ষতিতে বিক্রয়, আর লাভে বিক্রয়টা যাবে দেখো, লাভের টাকাটা আমার ঢুকছে ক্যাশ ঢুকছে কয় টাকা, নগদ ডেবিট কত টাকা 17,000 টাকা, পুঞ্জীভূত অবচয় ডেবিট, এটা ফিক্স সবসময় 5,000 টাকা, মোট কত হলো 22,000 টাকা ডেবিট হয়ে গেছে। ক্রেডিট হবে কি কি, ক্রেডিট ইয়া যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, লাভ হয়েছে কয় টাকা
দাম ছিল 15, বিক্রি কত 17, লাভ হয়েছে কত 2000 টাকা। তাহলে কি হবে, মেশিন বিক্রি চিন্তা লাভ 2000 টাকা ক্রেডিট, আর মেশিনের দাম 20,000 টাকা ক্রেডিট। বিষয় ক্লিয়ার? আর যদি 15,000 টাকা বেশি লাভ লস কিছু না হয় তখন যাবাতে কি হবে ক? লাভ লস কিছু না হলে যাবাতে কি হবে? লাভ লস কিছু না হলে যাবাতে কি হবে কস না কে? লাভ লস কিছু না হলে যাবাতে কি হবে? লাভ লস কিছু না হলে যাবে ধরবো মেশিন হিসাব ডেবিট। আর যাবাতে তো আগের মতনই হবে, লাভ লস কিছু হবে না আর কি, এই দুইটা লিখবো না। তো নগদান ডেবিট 15,000 টাকা, পুঞ্জিগত অবচয় ডেবিট 5,000 টাকা, মেশিন ক্রেডিট 20,000 টাকা। তাহলে শেষ, পারা যাবে তো? লাভ মতো লাভের লস হলে আলাদা আর কোনো মেশিন যদি 5 বছর মাঝ বরাবর বিক্রি করে দিই তখন কি হবে জামাটা? মাছ বরাবর মানে বছরের মাঝে বিক্রি করে দিলাম তখন কি হবে? যেদিন বিক্রি করা বিক্রির আগের দিন অবচয় যাবে, এই 6 মাসের অবচয় যাবে হবে, দেন মেশিনটা বিক্রি হবে। তার মানে বিক্রির আগের দিন হবে অবচয়, আগে হবে অবচয় যাবে, তারপরে মেশিন বিক্রি হয়ে যাবে। গেল এটা। এবার আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কিছু সমন্বয় আছে, সেই সমন্বয়গুলো একটু বলে দিই, যারা মোটামুটি পারে তারা যেন কাজে লাগবে। 120% ভাড়া, এটার মানে কি বলা হয়েছে কিন্তু, হিসাব নিকাশ করে টাকা বের করে দিই। 120% ভাড়া, টাকার 1 লক্ষ টাকা কত 30,000 টাকা। এবার কি হবে? ভাড়া 1 লক্ষ, ভাড়া কত 120%, ভাড়া হইতে পারে কত পার্সেন্ট? 80%। দুইটার মিনিং কি? পার্সেন্টেজে থাকতে পারে, আবার সেই ভাড়া কি থাকতে পারে, মাসে থাকতে পারে। কি মাস? বলে 15 মাস, আরেকবার বলে কয় মাস? 9 মাস। কথা বুঝে না? এই ভাড়া কিভাবে থাকতে পারে? ভগ্নাংশ আকারে থাকতে পারে। কিভাবে ভগ্নাংশটা? উপরে 3, নিচে কত 5, একটা ভগ্নাংশ অংশ, এত অংশ। আরেকটা কি থাকতে পারে? উপরে উপরে 5, নিচে 3, এটাও অংশ। তো কটা হলো? 6টা ফরম্যাট। এই 6টা ফরম্যাটের কাজ কি কো? 120% থাকলে আমরা কি করব? আওয়াজ করে না এখন। 120% থাকলে 120% থাকলে স্যার 100 দিয়ে ভাগ। আওলা জলা শিখছে, মানে শিখায় একটা কজকে উল্টা আরেকটা। এখানের মধ্যে 120% মানে বেশি বেশি আছে, 120 100% হলে 100% আদর্শ মান। হ্যাঁ 120 দিয়ে ভাগ 10 ইয়া যত পার্সেন্টের কত দিয়ে ভাগ করতে হবে? কত বলছি? 120 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ 20 দিয়ে গুণ, আমরা অগ্রিম পাবো যে টাকাটা থাকবে। 80% মানে কি? 80% মানে 80 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করে বকেয়া পাবো, ঝামেলা শেষ, ওই টাকাটা দিই। এবার 15 মাস, তখন কি? 15 মাস 15 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিতে হবে, অগ্রিম পাবো। অগ্রিম পাবো। এবার বলছে 9 মাস, এবার কি হবে? 9 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিলে বকেয়া পাবো, বকেয়া যোগ হবে অগ্রিম মাইনাস হবে, সিম্পল হিসাব নিকাশ। এবার আসে ভগ্নাংশ ফ্র্যাকশন। ভগ্নাংশ কি হবে? উপরে কত? 3 দিয়ে নিচে 5। 3 দিয়ে ভাগ দিতে হবে, 2 দিয়ে গুণ দিতে হবে। ভগ্নাংশের উপরেটা বড় হয় তাহলে বুঝো অগ্রিম, উপরটা যদি ছোট হয় তাহলে বুঝো বকেয়া। সবসময় ভাগ হয় উপরের অংশ দিয়ে। হ্যাঁ 3 দিয়ে ভাগ দিতে হবে, 3টা ভাগ 2 গুণ করলে অগ্রিম পাবো, সিম্পল হিসাব নিকাশ। উপরে 5, নিচে 3, এবার কি হবে? হ্যাঁ তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ দিতে হবে, কি পাবো? তাহলে বকেয়া পাবো, অগ্রিম পাবো। অগ্রিম পাবো। আর যদি এমন হয় 3-এর 1 অংশ, এটার মানে কি? 3-এর 1 অংশ। 3-এর 1 অংশ মানে হচ্ছে 2 ভাগ বকেয়া। দিছি কয় ভাগ? 1 ভাগ। বকেয়া এবার করো কেমনে? এক ইয়া যত টাকা দেয় সেটা 2 দিয়ে গুণ দিতে হবে, আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ 3 কেন? দিয়ে ভাগ দিতে হবে। আরে 3টা কেন? উল্টা পাল্টা করছি, একটু শিখে আমি উল্টে যাচ্ছে। এই টাকা রে আরে উপরের অংশ 1 অংশ দেওয়া হয়েছে, 1 দিয়ে ভাগ দিয়ে 2 তো 1 দিয়ে ভাগ করা না করা তো একই জিনিস, 2 দিয়ে গুণ করলে ডাইরেক্ট উত্তর চলে আসবে, মনে থাকবে? আর যদি ভাগ করে দিই। এবার এই ক্ষেত্রে সবসময় নিচেটাতে ভাগ করতে হয়, কখন জানো? বিজ্ঞাপন কত আছে? ও ইয়া মনে রাখতে অবলম্বন হবে। আর অবলম্বন আর বিজ্ঞাপন আছে 5,000, বিলম্বিত। পণ্য বিতরণ আছে 2,000। এবার বলছে 5-এ 2 অংশ কি করো? বিলম্বিত করো। কত অংশ? 5-এর 2 অংশ কি? 5-এর 3 অংশ বিলম্বিত। আরেকবার বলছে কত? 5-এর 2 অংশ অবলোপন। কি করতে বলছে? অবলোপন। একবার বলছে বিলম্বিত, আরেকবার বলছে অবলোপন। এবার কেমনে হবে? এখানে মানে স্যার বিলম্বিত যে বিলম্বিত মানে অগ্রিম, সোজা কথা, এটা মাইনাস হবে। 5 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিতে হবে। কি হবে? বিলম্বিত অংশ বিলম্বিত পাবো। ডাইরেক্ট পাবো, কোনো প্যারা নাই। কিন্তু এবার বলছে 5-এ 2 অংশ অবলোপন, তো বিলম্বিত কয় অংশ? 3 অংশ। 3 অংশ। কেমনে বের করবো? 2 দিয়ে 5 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিতে হবে। কারণ আমার লাগবে বিলম্বিত লাগবে, বলছে অবলোপন, কিন্তু কাজ করবো কারে দিয়া? বিলম্বিত দিয়ে। মনে থাকবে এই ক্ষেত্রে নিচেরটাতে ভাগ করতে হয়, উল্টাপাল্টা লাগাইলে হবে না, ওটার সাথে অ্যাটাচ করলে হবে না। বিজ্ঞাপনের ক্ষেত্রে নিচের ভগ্নাংশ দিয়ে ভাগ হয়, কিন্তু রেওয়া মিলে যদি ভগ্নাংশ থাকে উপরে নাম থাকে তাহলে কি হবে? উপরের অংশ দিয়ে ভাগ হবে, মনে থাকবে। আর ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 20% হয় তাহলে বিক্রি মূল্যের উপর, হ্যাঁ ইজারা সম্পত্তি নিয়ে তো যথেষ্ট প্যারা আছে, অনেকগুলো আইটেম আছে। ইজারা সম্পত্তি যদি বলা থাকে, ইজারা সম্পত্তি কি লেখা আছে? ইজারা সম্পত্তি লেখা আছে, তারিখ অঙ্কটা কয় সালে? 2024 সালের অঙ্ক। এবার লেখা আছে 1/7 কত? 2022 সাল। কয় সাল? 22 সাল। টাকা ইচ্ছা মতন থাকুক, সমস্যা নাই। কন্ট্রাক্ট কয় বছর? 10 বছর। কয় বছর কন্ট্রাক্ট? 10 বছর কন্ট্রাক্ট। প্রশ্ন হইল অবলোপন কত? অবলম্বন 8 বছর। 8 বছর কেমনে হইল? 22 সালে
22 সালে মাস থেকে শুরু করছি তো। 22 Contract। থেকে 1.5 বছর। 22 সাল শেষ মানে 6 মাস শেষ। 23 সাল শেষ মানে 23 সাল শেষ মানে কি 1 বছর আর 1.5 বছর শেষ। হ্যাঁ। এবার কোন বছরে আছি? এখন আমি 24 বছর বয়স। 1.5 বছর গেছে গা, সামনে বছর আসছে। এখন এই টাকাটা কয় বছরের জন্য? 24 সালে টাকা কি বাদ দেওয়া হয়েছে এখনো? দেওয়া হয় নাই। তো দেওয়া হয়েছে কত? 1.5 বছর। যেটা বিগত হয়ে গেছে, বিগত হয়েছে কয় বছর? 1.5 বছর। ভাগ করুন কত দেয়া? মোট 8.5 দিয়া। 10 থেকে 1.5 বাদ দিও, 8.5 দেয়, তাহলে 1 বছরের টাকা পাইবে। পেরা হবে আর পারা যাবে? তাহলে মোট কত টাকা লেনদেন ছিল সেটা বুঝবো কেমনি? মোট 1.5 বছরের যে টাকাটা, হ্যাঁ, 8.5 বছরের টাকা যেটা আসবে না, মূল টাকা থেকে 8.5 বছরের টাকাটা বাদ দিলে আরে 8.5 দিয়ে ভাগ করলে তো 1 বছরের টাকা হয়, 10 দিয়ে গুণ করলে তো মূল টাকা চলে আসে যদি চাই কোনো সময়। এবার বলছে 1/7/2024, এবার কি হইব কো? 1/7/2024 তারিখ কেমন দাও? 10 বছর কন্ট্রাক্ট। এবার কি হইব? 6 মাস টাকা 10 দিয়ে ভাগ করে অর্ধেক, 9.5 দিয়ে ভাগ দিতে হবে। 10 দিয়ে ভাগ করে আবার 9.5 কেন? 23 সাল বলে নাই তো, 23 সাল বলে নাই, 24 মাঝে বসায় দিছি। 23 মাঝে হলে 9.5 হইতো, মনে থাকবে? শেষ হলে কি 10 বছর পূর্ণ হবে নাকি? আর না, মাত্র স্টার্ট হইলো। 24 সালের অঙ্ক আবার আগের থেকে কেমনে শুরু হবে? 24 সালে মাস থেকে শুরু করছি আমি কন্ট্যাক্ট করা, মনে থাকবে? বুঝছি। এটা যদি মনে থাকে আর কি থাকবে? ঋণের ক্ষেত্রে কি হবো? অতীতের কোনো তারিখ দেখবো না, সর্বোচ্চ কয় বছরের তারিখ হবে? না না, এটা লাগবে, এটা তুই বইলো মেন বই থেকে তাহলে তো হচ্ছে, এটা লাগবে না, বোর্ডের অঙ্ক আছে। আর কোশ্চেন ছিল কোন জায়গায়? অঙ্কটা 24 সালের 1/7/2022 তারিখ দেওয়া, ঋণ করছি অথবা বিনিয়োগ করছি, তখন কি কর? 10%। কয় পার্সেন্ট? 10%। এবার কি হবে? বিনিয়োগের সুদ, ঋণের সুদ কত হবে? বিনিয়োগের সুদ ঋণের সুদ কয় বছরের হবে? 1/7/22 আছে। 1/7/22। কয় বছরের লেখ? হ্যাঁ, বছর উল্লেখ নেই, একটু বলা আছে। 10% ঋণ, 10% বিনিয়োগ, দুই ক্ষেত্রে থাকতে পারে। 10% ঋণ, 10% বিনিয়োগ। বিনিয়োগের ক্ষেত্রেও থাকতে পারে এবং ঋণের ক্ষেত্রেও থাকতে পারে। তখন কি হবে? অঙ্কটা 24 সালে। 10 দ্বিগুণ দিয়ে দেব। আর কি করুন? 10% দ্বিগুণ দিলে যে টাকা আইবো সেটার অর্ধেক করতে হবে। মাইক তো মানে ভালো করে আরো দিতে কারণ হবে। 1/7 না শুরু আরে 1 শুরু হয়েছে সাল কত? 22 সাল থেকে না? অঙ্ক তো 24 সালে। 22 সাল থেকে। আমি বলছি এটা তো বলে দিছি, পুরাতন কোন সাল কাউন্ট হবে না। 1 বছর সর্বোচ্চ। কয় বছর? 1 বছর, 1.5 বছর, 2.5 বছর হয়ে যাচ্ছে। 22 সালের অঙ্ক করতে হবে। হ্যাঁ, 24 সালের অঙ্ক। 24 সালের অঙ্ক। তাহলে 22 সালে যদি শুরু হয় তাহলে 1.5 বছরের এটা অলরেডি কাউন্ট শেষ। এটা ওই বছরটা বছরে ডান। এখন আমার এই নিউ বছরে 1 বছরের টাকা 1 বছরে কাউন্ট হবে। তবে যদি 1/7/24 হয় তাহলে অর্ধেক করতে হবে, মনে থাকবে? এটা তো আর হ্যাঁ, এটা স্যার ভুল ছিল, মনে ছিল 22 সালের অঙ্ক নেই। এবার যন্ত্রপাতি নিয়ে একটি প্যারা থাকতে পারে, সেটা কেমন প্যারা জানোস? মোট কুড়ি নিয়ে প্যারা থাকতে পারে। এটা সব স্টুডেন্টদের বুঝে লাভ নাই, যাদের দরকার তারা জানবো। আল্লাহ হাফিজ, এই পর্যন্ত থাকো। আর কি আছে অঙ্ক? কার্যপত্র। কার্যপত্র সবাই না পারলে করার লাভ নাই। তাহলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় রেওয়া মিল। ও রেওয়া মিল তো রয়েছে। রেওয়া মিলে 4টা ভুলের নাম বলে দে, যদি আগের ভিডিওতে বলা আছে। নীতিগত ভুল, করণীয় ভুল। মূলত ভুল, প্রধানত ভুল দুই ধরনের, করণিক ভুল আর একটা কি নীতিগত ভুল। নীতিগত ভুলটা কি? মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় মনে করা, মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় মনে করা। গেল যেসব ভুলের কারণে রেওয়া মিল মিলে যায় সেই ভুলগুলা কি? বাদ করার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলার ভুল। নীতিগত তো বুঝছি, ঝামেলা হবে পরিপূরক আর বেদাখিলার মধ্যে। বেদাখিলা ভুল কি? করণীয় ভুল 4 জায়গা। করণিক ভুল 4টা। হ্যাঁ, বেদাখিলা ভুলটা কি? বলো। এটা তো জিজ্ঞেস, তুই কো। বেদাখিলার ভুল হইছে, মনে রাখতে হবে, কইছি কিন্তু আগে। জাবেদের মধ্যে ধরেন স্যার আমরা একটা উদাহরণ দিই। জাবেদের মধ্যে ধরেন স্যার নগদে টাকা জমা দেওয়া হলো, ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উল্টাপাল্টা স্বচ্ছ উদাহরণ এমনি বকবক করলে হবে না, স্বচ্ছ উদাহরণ দিতে হবে। রেওয়া মিলের জায়গায় এক নামে সমজাতীয় লেনদেন, একজনের জায়গায় আরেকজনের নাম বসায় দেওয়া। তোর নামের জায়গায় যদি সিএম এর নাম বসায় দিই তাহলে ওই বেটাটা বেদাখিলা হবে। ওর নামের জায়গায় তোর নাম, হ্যাঁ, সমজাতীয় হইতে হইবে। ডেবিট ডেবিট, ক্রেডিট ক্রেডিট হবে, নামটা উল্টে যাবে। আমরা কি রেওয়া মিলকে নাম যোগ করি না টাকা যোগ করি? নাম যোগ করি না টাকা যোগ করি? আমরা টাকা যোগ করি। তারপর ভাবছি অঙ্ক হয়ে গেছে, কিন্তু লাস্টে দেখি কি ঝামেলা হয়েছে। ওই নাম যে কই নামের লোক তো লেনদেন না, এটা করতেছি। টাকা ঠিক আছে, নাম নিয়ে সমস্যা। তাহলে সমাজাতীয় লেনদেন নাম উল্টা পাল্টা হইলে কি বেদাখিলা হয়? তো পরিপূরকটা কি? পরিপূরক হইছে ধরেন ধর একটা জাবেদের মধ্যে ডেবিটে, একটা জাবেদের মধ্যে টাকা ভাড়া লিখছি, আর একটা আর নিচে জাবেদাতেরা একটা আইটেমে ডেবিটে কোনো আইটেমের টাকা কমায় দিলে ক্রেডিটে অন্য কোনো আইটেমের টাকা কমায় দাও। যত টাকা কম অত টাকা ওইদিকেও কম, বা বেশি লাগলে ওই পাশেও বেশি। এটার নাম কি? পরিপূরক। তাহলে আর তো প্যারা নেওয়ার কিছু নাই। আর হলো রেওয়া মিলে কোন কোন দফা আসে না? কোন কোন দফা আসে না? প্রারম্ভিক সব প্রারম্ভিক মূল পণ্য আসে না, আর সবগুলো আসে।
আর উল্টা কোষ কেন? কি মূলধন্য নিয়ে? আসে আর সবগুলো আসে না, সমাপনী মূলধন্য সকল প্রারম্ভিক আসে না, প্রারম্ভিক মজুত পণ্য আসে। সমাপনী তারপরে মূলধন্য আসে না আর অন্য সমাপনী সকল আসে। সমাপনী আসে, সমাপনী মজুত পণ্য আসে না। দুইটা একসাথে কখন হয়? আরেকটা উল্টে যাবে কখন? ওটা হচ্ছে সমন্বিত ক্রয়ের ক্ষেত্রে। সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যে ব্যয় দেওয়া থাকলে। যদি কি হয়? সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যে যদি ব্যয় দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে প্রারম্ভিক মূলধন্য পণ্য আসবে না আর অন্যান্য প্রারম্ভিক আসবে। সমাপনী মূলধন্য পণ্য সমাপনী তো আসতো না, তখন সমাপনী আসবে। সমাপনী মূলধন্য অন্যান্য গুলো আসবে না। আর প্রারম্ভিক অন্যান্য গুলো তো আগের মতনই হবে। প্রারম্ভিক তো আসতো, প্রারম্ভিক তখন আর আসবে না। মনে থাকবো? তারপরে আর কি আছে? আর হলো মোটামুটি এই মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয় ব্যয়, পার্থক্য, চলতি সম্পদ, চলতি দায়, এগুলো রেওয়া মিল থেকে আসবে। চলতি সম্পদ কার্যকরী মূলধনের আরেক নাম কি? চলতি কার্যকরী মূলধনের আরেক নাম হলো চলতি মূলধন। চলতি মূলধন আসবে কেমনে? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কি হবে? কার্যকরী মূলধন হবে। এই চলতি মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, আর হলো আয় ব্যয়ের পার্থক্য, চলতি সম্পদ চলতি দায়, চলতি সম্পদ চলতি দায় পার্থক্য নাম হলো কার্যকরী মূলধন। এটাও আসতে পারে। আর রেওয়া মিল তৈরি করো, এই সিম্পল হিসাব নিকাশ রেওয়া মিল এই পর্যন্ত করলে পারা যাবে। পড়াশোনা ছাড়া বিকল্প না, শুধু বলে বলে শেষ করা যাবে না।